কি ভেবেছিস তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিন না। শুধু একবার আমার আশাটা পূরণ হতে দে, তারপরে তোকে আমি ডিভোর্স দিব। রাখেলের বাচ্চা সক্য তো আমার স্বামী হবে, যার বাবা মায়ের পরিচয় নেই। সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাশেই অবস্থিত একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম। গ্রামটিতে যেন সৌন্দর্যের কোনো কমতি নেই। সেই গ্রামেই বাস করে আমাদের এই গল্পের নায়ক আবির মাহমুদ রাসেল। সবাই রাসেল বলেই ডাকে। গ্রামবাসী রাসেলকে খুবই ভালোবাসে। সে যেন সবার চোখের মণি। পরিচয় দেবার মতো কিছু নেই, কারণ জন্মের পর থেকেই রাসেল তার বাবা মাকে দেখেনি। আদৌ জানে না তার বাবা মা এই পৃথিবীর বুকে আছে কিনা। এক বৃদ্ধ রাসেলকে লালন পালন করত। সেও রাসেলের 7 বছর বয়সে মারা যায়। তখন থেকেই রাসেলের জীবন অন্ধকারে ঢেকে যায়। এখন এই গ্রামবাসী যেন তার পরিবার। রাসেল কিছু মানুষের সাথে মাঠে কাজ করতেছে। আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তবুও যেন থামছে না কারো কাজ। সবাই আনন্দের সাথে কাজ করতেই ব্যস্ত। শাওন, এত সময় তো একটু একটু বৃষ্টি পড়তেছিল, তাই কাজ চালিয়ে গেছে। কিন্তু এখন আকাশের যে অবস্থা, তাতে মনে হয় না যে কাজ করা সম্ভব হবে। দোস্ত, কথাটা ঠিক বলেছিস। কিন্তু জানিস তো আমাদের মালিকটা কি রকম খাটাস। ঝড় নাই, বৃষ্টি নাই, তার কাজ করতেই হবে। ভাই, যা বলেছিস, শালা খুব কিপটা। আল্লাহ তারে এত কিছু দিছে, অথচ কেউ যদি তার কাছে কিছু চাইতে যায় তাহলে হলো কেলোর কীর্তি। তোরা যাই বলিস না কেন, আমাদের মালিকের মনটা কিন্তু খুব ভালো, যেটা তোরা দেখতে পারিস না। ভাই, তোমার কাছে ওই খাটাস বেটা ভালো হবেই, কারণ এই গ্রামে এই বুড়িরা যদি একজন লোককে বিশ্বাস করে তাহলে সেই লোকটা হলি তুই। আমার দ্বারা হয়তো তার অনেক উপকার হয়, তাই আমাকে বিশ্বাস করে। ভাই, তুমি যা কইছো, তোমাকে দিয়ে তো তার উপকার হয়। কারণ আমরা যদি ওই বুইড়ার গাছ থেকে ডাব চুরি করে না খেতাম, তাহলে সব ডাবের বাদা ছিঁড়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে যেত। তাহলে উপকার না বল? ভাইরে, এটা তুই কি বললি? আমার পাঠক পাঠিকারা এখন কি বলবে? আমি ডাব চুরি করে খাইছি? আর না খেয়ে কি করব? একটা ডাব কি খাইতে দিত নাকি, বা কোনোদিন দিছে? ভাই, রাসেলকে বিশ্বাস করার আরেকটা কারণ হলো ও কাগজপত্র বুঝতে পারে। বুঝি না, যাকে কোনোদিন স্কুলের বারান্দায় যেতে দেখলাম না, সে কি করে কাগজপত্র বুঝতে পারে? কিন্তু আমরা রাসেলকে জিজ্ঞেস করলেই শুধু হাসি। যে হাসির মাঝে লুকিয়ে আছে গভীর রহস্য, যে রহস্য কেউ জানে না আজও। এই তোরা থাম তো, তোদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি জেরিনের কথা। ওহ নো, আপনারা তো অবশ্যই ভাবতেছেন এই জেরিনটা আবার কে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, জেরিন হলো রাসেলের বউ। চলেন তার পরিচয়টাও জেনে আসি। পুরো নাম ঐশী আক্তার জেরিন। সবাই ভালোবেসে জেরিন বলেই ডাকে। এই পৃথিবীতে তারও কেউ নেই। বাবা ছিল 3 বছর হলো মারা গেছে। জেরিনকে রাসেলের হাতে তুলে দিয়ে পাশের গ্রামেই থাকতো। তখন থেকে জেরিনের পড়াশোনার দায়িত্ব রাসেল নেয়, যেখানে সংসার চালাতেই হিমশিম খায়। ভাই, ভাবি আবার কি বলছে যেটা তোর মনে নেই? ওই তো, তার অনেক শখ সে বিসিএস ক্যাডার হবে। তোরাই বল, আমাদের মতো গরিবদের কি এই স্বপ্ন দেখা ঠিক, যেখানে পেটের ভাত জোগাড় করাই মুশকিল? এই বিপিসি না বিসিএস, এটা কি খায় নাকি খেতে আবাদ করে? সবাই একসাথে সিরাজের কথা শুনে হো হো করে হেসে ওঠে। কি বলছে? ও বিসিএস খায় না, খেতে আবাদই করে। আরে গাধা, তুই তো জানিস না বিসিএস হলো একটা বড় ডিগ্রি, যার মাধ্যমে অনেক বড় বড় সরকারি চাকরি মেলে। যেমন ধর পুলিশের বড় অফিসার, ডিসি, আরো অনেক কিছু। সেটা আগে বললেই তো আমি সুন্দর বুঝতে পারতাম। শুধু শুধু সময় নষ্ট করে, এখন বুঝলি? ভাই, সবাই জানে ভাবি অনেক মেধাবী। তার মতো মেধা আশেপাশের এলাকায় কারোরই নেই। সে বিসিএস ক্যাডার অবশ্যই হইতে পারবে। কিন্তু ভাই, তুই এত কষ্ট করে ভাবিকে বড় করতেছিস, সে যদি তোকে ভুলে যায়? দেখ তানভীর, আমি জেরিনকে অনেক ভালোবাসি। আমি চাই না জেরিনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। আমার রক্ত বেঁচে হলেও ওকে আমি বিসিএস ক্যাডার করবই। তোরা থাক, আমি যাই। বাজারে গিয়ে আবেদন করে আসতে হবে। আচ্ছা যা, দেখে শুনে যাস কিন্তু। রাসেল ওর বন্ধুদের বলে চলে আসে। বাড়িতে আসার সময় সামনে পড়ে যায় ওর মালিক রফিক মোল্লা, এই গ্রামের সবচেয়ে বেশি ধনী, এক কথায় যাকে বলে মোড়ল। কিরে রাসেল, তুই এ সময় বাড়িতে আসতেছিস যে? খেতে কাজ করবে কে? চাচা, হয়েছে কি, আজকে একটু বিসিএস পরীক্ষার আবেদন করতে হবে আপনার বৌমার জন্য। জানেন তো তার অনেক শখ সে বিসিএস ক্যাডার হবে। শুন রাসেল, আমি বলি কি, বউকে না পড়িয়ে টাকা শেষ না করে সে টাকা দিয়ে বেঁচে থাকার জন্য কিছু কর। তা না হলে ছেলে মেয়ে হলে তাদের
ভবিষ্যৎ অন্ধকার। যা পড়েছে তা মনে হয় না এতটা শিক্ষিত এই জেলার ভিতরে আছে। না চাচা, আমি চাই না আমার জন্য ওর স্বপ্ন আশা নষ্ট হয়ে যাক। বেশি বেশি বিসিএস বানাও। যখন পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে তখন বুঝতে পারবা, এখন তো বুঝবা না। যা তাড়াতাড়ি কাজ সেজে খেতে আসিক, আমি যাচ্ছি, দেখে আসি ওই বদগুলো কি করে। যদি কিছু টাকা দিতেন তাহলে খুবই উপকার হতো। আমি সবাইকে মানা করতে পারলেও কেন জানি তোকে সব কিছুতে মানা করতে পারি না। এই নে ধর, কিন্তু মনে রাখিস টাকা অনেক বেশি নিলি। মনে আছে। আসসালামু আলাইকুম চাচা, আসি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আইসে বরে বিসিএস ক্যাডার বানাইবো, পেটে বাদ জুটে না, সেদিকে কোনো চিন্তা নাই। রাসেল ধীরে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখতে পায় জেরিন বারান্দায় বসে বসে পড়তেছে, ছাতা মাথায় দিয়ে। ও বুঝলেন না তো, সে বারান্দায় তাহলে ছাতা কেন? আসলে বারান্দা দিয়ে পানি পড়ে, টিনের চাল ফুটো হয়ে গেছে। নতুন ঘর দেবে সেই টাকা যে নেই রাসেলের। যা কামাই করে তা দিয়েই সংসার খরচ, আর জেরিনের খরচ হয় না। জেরিন, তোমার খুব কষ্ট হয় তাই না আমার এই অভাবের সংসারে থাকতে? আমি এক অভাগা স্বামী যে তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। আরে বেটা, একবার শুধু বিসিএসটা শেষ করতে দে, তারপর তোর কপালে লাথি দিয়ে চলে যাব। এখন গেলে আমার খরচ কে দিবে? তাই তোর ভাঙা ঘরে পড়ে আছি। আরে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আবেদন করতে কখন যাবে? সেই জন্যই তো আসলাম। খাবার জন্য কি কিছু আছে নাকি? আমি তো ভাত রান্না করি নাই, আর তুমি তো সকালে রান্না করো নাই, তাই বিস্কিট ছিল, সেগুলোই আমি খাইছি। ও, কি কপাল আমার, ঘরে বউ থাকতে নিজে রান্না করলে পেটে ভাত পড়ে না। আচ্ছা, আমি তাহলে আগে রান্না করি। না, আজকেই আবেদনের শেষ তারিখ। যাও, আগে আবেদন করে এসে রান্না করে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মনের মাঝে হাজারো কষ্টকে মাটি চাপা দিয়ে মুখে একরাশ হাসি এনে উপরের কথাগুলো বলে। রাসেলের হাত মুখ ধুয়ে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায় কম্পিউটারের দোকানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সকল কার্য শেষ করে জেরিনের জন্য কিছু বিস্কুট কিনে বাসায় চলে আসে। এসে দেখে জেরিন সুন্দর করে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু যদি কিছু মনে করে, তাই ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে বালিশের পাশে বিস্কুটগুলো রেখে না খেয়ে কাজে চলে যায়। ওইদিকে রফিক মোল্লা খেতে যায়। দূর থেকে দেখতে পায় সবাই কাজ করতেছে। ধীরে ধীরে কাছে যায়। এই তোরা মন দিয়ে কাজ কর, পেছনে দেখ শালা খাটাস বুইড়া আসতাছি, না জানি রাসেল নেই কি বলে। আরে বেটা, কিছু বলবে না, কারণ রাসেল রফিক মোল্লার বিশ্বাস অর্জন করতে পেরেছে। সবাই কথা বলতেছে আর মন দিয়ে কাজ করতেছে দেখে রফিক মোল্লা পিছন থেকে বলে, কি রে পিশাসের দল, কাজ করতেছিস তো? এত কাতা কিসের? মন দিয়ে কাজ কর। চাচা, বৃষ্টি পড়তেছে, তাও আপনি খেতে আসলেন, তাও আবার ছাতা ছাড়াই। আমি ছাতা নিয়ে আসি, আর ছাতাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাক। আমার তো আক্কেল জ্ঞান নেই। সবাই মনে ভাবে, হায় রে শালার কিপটে রে, নিজে ভিজে যাচ্ছে তবুও ছাতা নষ্ট হওয়ার ভয় ব্যবহার করবে না। আচ্ছা, সবাই মন দিয়ে কাজ করে, এনেতে রাসেল নেই, কাজ কম হয়নি। বলেই রফিক মোল্লা ক্ষেত থেকে অন্য কোথাও চলে যায়। দেখেছিস, আমি বলছি না কিছু বলবে না, আর এই যদি রাসেল না হয়ে আমাদের মাঝে কেউ হতাম, তাহলে শালার বুইড়া কামলার দাম দিত না। ভাই, যা বলেছিস। আমার কি মনে হয় জানোস? তোর তো মনে অনেক কিছুই হয়, এখন আবার কি মনে হলো আল্লাহ ভালো জানে। তাও বল শুনি, তোর মনে এখন আবার কি কথা আসলো? আমার মনে হয় রাসেল শিক্ষিত, তা না হলে ও কাগজপত্র কি করে বুঝবে? আর দেখোস না, মাঝে মাঝে কোথায় যেন চলে যায়, গ্রামে থাকে না। এটা ফেলে দেওয়ার মতো কথা বলস নাই। আর ও যখন এই কথাটা আমাদের বলতে চাই না, সুতরাং এই ব্যাপারে ওকে জোর করা আমাদের ঠিক না। তবে ও বউকে বিসিএস বানাইতেছে, ওর কপালে অনেক কষ্ট আছে, তোরা আমার কথা মিলিয়ে নিস। ভাই, এসব বাদ দে। রাসেল শুনলে অনেক কষ্ট পাবে, কারণ জেরিনকেও অনেক বেশি বিশ্বাস করেও ভালোবাসে। ওরা এইভাবে আরো অনেক রকমের কথা বলতেছে আর কাজ করতেছে। তখন রাসেল এসে যায়। কিরে সবাই এত কি কথা বলতেছ শুনি? আর বুইড়া বেটা আইসা কি বলে গেছে? আরে তেমন কিচ্ছু না। তোর সাথে ওই খাটাস বেটার দেখা হয়েছিল নাকি যাওয়ার সময়? রে, দেখা হয়েছিল। কেন, এখানে এসে আবার কিছু বলেছে নাকি? আর বেটা, ও তোকে কিছু বলবে না, সেটা তুই ভালো করেই জানিস। আচ্ছা তাড়াতাড়ি কাজ কর, আর ঘন্টাখানেক কাজ করলেই সময় শেষ হবে। এইভাবে নানান কথা বলে কাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে আসে।
রাসেল বাড়িতে এসে দেখে জেরিন আনমনে কিছু একটা ভাবতেছে। রাসেল যে বাড়িতে এসেই সেই দিকে তার কোনো খেয়ালই নেই। এই জেরিন কি এত ভাবতেছো শুনি? আমি সেই কখন থেকে দেখতেছি তুমি কি যেন চিন্তা করতেছো। ভাবতেছি আমার তো কিছুদিন পরে ঢাকায় যেতে হবে পরীক্ষা দিতে। যাবে তো, কি হয়েছে? এটা নিয়ে এত ভাবার কি আছে বলো? ভাবার কিছু নেই মানে? আমার কি ভালো কোনো কাপড় আছে বলো, যা পরে আমি পরীক্ষা দিতে যাব? ওখানে কত নামি দামি লোক থাকবে। ও, এটা তো আমি ভেবে দেখিনি। আসলে তো জেরিন ঠিক কথাই বলেছে, তার তো কোনো ভালো ড্রেস নেই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার পরীক্ষার আগে ঠিকই নতুন ড্রেস এনে দেবো। সত্যি বলছো? খুশিতে দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেলের খুব ভালো লাগছে। ইস, এইভাবে যদি মন থেকে জড়িয়ে ধরতো তাহলে কতই না ভালো হতো। এখন তো খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরেছে। জেরিন বুঝতে পারে সে খুশিতে আত্মহারা হয়ে রাসেলকে জড়িয়ে ধরেছে, তাই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে যায়। রুমে গিয়ে মনে মনে ভাবে, ছি জেরিন ছি, তুই যাকে মন থেকে স্বামী হিসেবে মানতেই পারিস না তাকে জড়িয়ে ধরলি, কি করে পারলি এটা করতে? এইদিকে রাসেল তো সেই খুশি, কেননা ইচ্ছেকৃতভাবে না হলেও জেরিন তাকে তো জড়িয়ে ধরেছে, এটাই তার কাছে অনেক। রাসেল ধীরে ধীরে রুমে যায়। জেরিন, আমি তো মাত্র কাজ থেকে আসলাম, সকাল থেকে কিছুই খাইনি, খুবই কষ্ট হচ্ছে। এখন ভাত রান্না করার শক্তিটুকুও নেই, তাই বলি কি তুমি যদি একটু ভাত রান্না করতে। শোনো, তোমার বাড়িতে আমি কাজ করার জন্য কাজের মেয়ে হয়ে আসিনি যে আমি রান্না করব। জেরিনের কথা শুনে রাসেলের অনেক কষ্ট হয়, কিছুই বলতে পারে না, কারণ জেরিনের বাবা যে আশা করে জেরিনকে ওর হাতে তুলে দিয়েছে। দেখো, আমি তো প্রতিদিন রান্না করি, তোমাকে বলি না। আজকে আমার খুবই কষ্ট হচ্ছে, তাই তোমাকে বলছি। আর তুমি আমার ঘরের বউ, তাহলে কাজ করলে কাজের মেয়ে হয়ে যাবে। এত কিছু আমি জানি না, আমি কোনো কাজ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। বলেই বিছানায় শুয়ে পড়ে, অন্যদিকে মুখ করে। কি মেয়ে দেখেছেন, স্বামীর ঘরে কাজ করলে নাকি কাজের মেয়ে হয়ে যাবে। বেচারা রাসেল আর কি করবে, অমনি কষ্ট করে ভাত রান্না করে। তখনই বাইরে থেকে কেউ ডাকে, এই রাসেল, কোথায় তুই? বাড়িতে আছিস নাকি? হ্যাঁ শাওন, আমি রান্না করতেছি, তুই ভিতরে আয়। শাওন রাসেলের কথা শুনে বাড়ির ভিতরে চলে আসে। এসে দেখে যে রাসেল সত্যি ভাত রান্না করতেছে। ভাই দেখ, আমি প্রতিদিন দেখি তুই রান্না করিস, কেন রে? ভাবি কি রান্নাটাও করতে পারে না? ঘরে তো বউ আমাদেরও আছে, তো আমি তো রান্না করি না। শাওন আসতে বল, জেরিন শুনে কষ্ট পাবে। আর জানিস তো সামনে ওর পরীক্ষা, তাই আমি কোনো কাজ করতেই দিই না। শোন, আমাকে বোঝাতে আসিস না, আমি কোনো দুধের শিশু না যে আমি এসব বুঝবো না। আচ্ছা এসব কথা বাদ দিয়ে দে, যে জন্য এসেছিস সেইটা আগে বল। ও হ্যাঁ, আসল কথা তো বলাই হয়নি। একটা ওয়্যারিং এর কাজ করতে যেতে হবে। আমি আর তানভীর ঠিক করেছি, তুই ছাড়া তো আর কাজ হবে না, হাজার হলেও ওস্তাদ বলে কথা। যা শালা, আমি আবার ওস্তাদ হলাম কবে থেকে? আচ্ছা তুই যা, আমি রান্না শেষ করে ভাত খেয়ে আসি। সেই সকাল থেকে কিছু খাইনি। ভাই, তোর খাইতেও হবে না, একদিন দেখবি না খেয়ে থেকে মরে পড়ে থাকবি। আর এখন খেয়েই কি করবি? তার চেয়ে বরং মাগরিবের আজান হলেই খাইস, রোজাও হয়ে যাবে। শালা, তুই মানুষ, সকাল থেকে কিছু খাসনি? ভাই চুপ করে যা তো, ভালো লাগছে না কিন্তু এসো আমার। আমি আসতেছি, খেয়ে দে। তুই তানভীরকে নিয়ে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাক। শাওন চলে যায় আর কিছু না বলে, কারণ জানে রাসেলকে কিচ্ছু বললেও কোনো লাভ নেই, কারো কথাই শুনবে না। তা না হলে বেকারের মতো কেউ টাকা খরচ করে বউকে পড়াশোনা করায় নাকি, যে বউ তাকে দেখতেই পায় না। রাসেল ভাত রান্না শেষ করে রুমে নিয়ে আসে। জেরিন উঠে খেয়ে নাও, আমি আবার একটু কাজে যাব। এই কাজটা করে যদি কিছু টাকা পাই তাহলে তোমার জন্য একটা নতুন ড্রেস কিনতে পারবো। রাসেলের কথার কোনো জবাব দেয় না জেরিন, চুপটি করে শুয়ে আছে। এইদিকে রাসেল খেয়ে কাজে চলে যায়, জেরিনকে কিছু না বলেই। দেখ শাওন, আমাদের রান্নার বাবুর্চি আসতেছে, ওর এখন রান্না করা শেষ হলো। ভাই আর বলিস না, আমি এটাই বুঝি না, ঘরে বউ থাকতেও কেন রান্না করে। ওই আমার সম্পর্কে গবেষণা শেষ হলে তাড়াতাড়ি চল, যাকে কাজে যাওয়া যায়। বেশি রাত হলে আবার কাজ করা সম্ভব হবে না। হ ভাই, ঘরে তো শুধু তোমার একাই বউ আছে, আমাদের তো আর নাই। চিন্তা করিস না, তোর কাজ না করা বউকে কেউ চাবে না। কারো তো খাইয়া দেয়া কাম নাই, ওর বউকে নিয়ে বিপদে পড়বে রান্না করে খাওয়াতে খাওয়াতে। এইদিকে রাসেল কিছু বলে না, কি বা বলবে, ওরা তো আর মিথ্যে কিছু বলছে না।
আর সবাই এই কথাই বলে। তারপর ওরা কাজের জায়গায় চলে আসে। তানভীর, এখানে কাজ করতে হবে কয়টা রুম? মনে হয় কাজটা বড়ই হবে। কাজটা বড়ই। মোট 6টা রুমেই সম্পূর্ণ নতুনভাবে ওয়ারিং করতে হবে। সব মাল সামানা আগেই এনে রেখেছে। ও আচ্ছা, তাহলে চেয়ে চেয়ে না দেখে কাজ করতে লেগে করো। আর সিরাজ হালায় কই? এই হালার তো কাজ একটাই, কাজ করে এসেই তাসলিমার সাথে টাঙ্কি মারা, সেটাই করতে গেছি। আচ্ছা, ওদের প্রেম তো অনেক দিনের, তাহলে ওর বাবা মা বিয়ে কেন করাচ্ছে না সেটা আমি বুঝি না। তারপর ওরা কাজ করা শুরু করে দেয়। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ওইদিকে জেরিন একা একা বাড়িতে ভয় করতেছে, কেননা রাসেল এর আগে কখনো রাত করে বাইরে থাকেনি। রাগ করে আবার বাইরে থাকলো নাকি? অনেক তো রাত হয়ে গেল, এখনো আসার কোনো নামগন্ধই নেই। এইদিকে রাসেল কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। 3 বন্ধু কথা বলছে আর হাঁটছে। আজকে অনেক রাত হয়ে গেল। জেরিন মনে হয় ভয় পাচ্ছে, আমার জন্য মনে হয় চিন্তা করতেছে। ভাই, ভাবি করবে তোমার জন্য চিন্তা? হাত দুনিয়ায় কোনো মানুষ পাইলে না। শাওন, তুই তো আসলেই পাগল। তুই যে বলছিস ভাবি রাসেলের জন্য চিন্তা করবে না, কেন করবে না? রাসেলের যদি কিছু হয়ে যায় সে টাকা পাবে কোথায়? তাই চিন্তা অবশ্যই করবে। এই কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো বলস নাই, আর এটাই হবে। এই তোরা কি শুরু করেছিস? একটু চুপ থাকতে পারিস না? এমনিতেই জেরিন কি করছে সেটা ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না। ভাই, তোর আর কুল কিনারা পাওয়া লাগবে না। তোর বাড়ি এসে গেছে, তুই দৌড়ে চলে যা। তারপর রাসেল বাড়ির দিকে চলে যায়। এদিকে শাওন তানভীরকে বলতেছে, রাসেল যে ভাবির জন্য এত কিছু করতেছে, সে কি এইসব মনে রাখবে, নাকি রাসেলকে ফাঁকি দিবি? আমার মনে হয় না রাসেলকে সে মনে রাখবে। দেখিস, রাসেলের কপালে অনেক কষ্ট আছে। এদিকে রাসেল বাড়ির বাইরে এসে দেখে জেরিন দরজার সামনে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে যেন প্রাণ ফিরে এলো। জেরিন, তুমি কি ভয় পেয়েছো নাকি? আর খাবার খেয়ে শুয়ে না পড়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? কখনো তো এত রাত করে বাইরে থাকোনি। জানো, আমার অনেক ভয় করছিল একা একা। রাসেল ভাবছিল জেরিন বলবে যে ওর জন্য চিন্তা হচ্ছিল, তা না ভয় করতেছিল। আমি একটা কাজ করলাম তাই আজকে দেরি হয়ে গেছে। আর ভয় পেতে হবে না। খাবার খেয়েছো? খেয়েছি। ভাত খুব ঠান্ডা হয়ে গেছে। আরে, আমার মতো মানুষের জন্য ঠান্ডা ভাত ছাড়া কপালে কি আর গরম ভাত জুটবে নাকি? তোমার আসার দেরি হচ্ছে দেখে আমি ভাত গরম করে কম্বল দিয়ে ঢেকে রেখেছি, যেন ঠান্ডা না হয়। ও আচ্ছা, ভালো করেছো। এখন তাহলে শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমি খাবার খেয়ে নিচ্ছি। আমি তো তোমাকে খাবার বেড়ে দিতে চাই, কিন্তু আমার যে তোমাকে সহ্য হয় না, কারণ তোমার মতো গরিবকে আমার জীবনে ভাবতেই পারি না। এইদিকে জেরিন গিয়ে শুয়ে পড়ে আর রাসেল খাবার খেয়ে সে নিজে বিছানা করে শুয়ে পড়ে। আজকে খুবই ঠান্ডা পড়েছে। রাসেলের অনেক শীত লাগতেছে। যেটা জেরিন রাতে বসতে পেরে তার কম্বলটা রাসেলকে গায়ে দিয়ে রাসেলেরটা জেরিন নেয়। যে আমার ভালোর জন্য এত কিছু করতে পারে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? এটা কি করে হয়? এইসব ভাবতে ভাবতেই জেরিন ঘুমিয়ে পড়ে। এইদিকে ফজরের আজানের মিষ্টি সুরে রাসেলের ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে জেগেই যা দেখতে পায় সেটা দেখে তো রাসেল একটু না প্রায় 1000 ভোল্টের শক খায়। কেননা জেরিনের কম্বল যে ওর গায়ে জড়ানো। ভাবে রাতে জেরিন হয়তো দিয়েছে। এই জেরিন, জেরিন শুনতে পাচ্ছ? ফজরে আজান পড়েছে, উঠে নামাজ পড়ো। জেরিন উঠে পড়ে। কেননা রাসেলকে সে যতই অপছন্দ করুক না কেন, এই একটা কাজের জন্য রাসেলকে জেরিন খুব পছন্দ করে। তারপর রাসেল উঠে মসজিদে চলে যায় আর জেরিন বাড়িতে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। রাসেল নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছে, তখনই সামনে দেখতে পায় তানভীর দাঁড়িয়ে আছে। রাসেল তো ভূত দেখার মতো চমকে যায়, কেননা তানভীর এত সকালে বাইরে দাঁড়িয়ে কি করে। এই তানভীর, তুই নামাজ পড়তেও যাস নাই, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস? এই তো এমনি আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই একটু বিছানার মায়া ছেড়ে উঠে আসলাম। ও তাই বল। আমি তো বলি ভাবি সকাল সকাল ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। আমার বউ তো তোমার বউয়ের মতো যে ঘর থেকে তাড়িয়ে দেবে। ঠিক বলেছিস, কি আর করব, আল্লাহ এমন বউ কপালে লিখে রাখছে সেটা তো বুঝতে পারবো না। তবে একদিন জেরিন ঠিকই আমার ভালোবাসা বুঝতে পারবে। দোস্ত, দোয়া করি সেটাই যেন হয়। আচ্ছা তাহলে বাড়িতে গিয়ে রান্না কর, তা না হলে আজকেও না খেয়ে কাজে যেতে হবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি গেলাম। গিয়ে রান্না না করলে তার পেটে ভাত জুটবে না। বলেই রাসেল বাড়ির দিকে রওনা দেয়। একটু পরে বাড়িতে পৌঁছে যায়। জেরিন নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসেছে। জেরিন, তোমাকে ভালো কিছু দেবার মতো যোগ্যতা হয়তো আমার নেই, তবুও চেষ্টা করি তোমার ইচ্ছেগুলো পূরণ করার। এই নাও, এখানে 1000 টাকা আছে, তোমার পছন্দ মতো একটা পোশাক কিনে নিও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 1000 টাকা দিয়ে পরার মতো কি জামা হবে?
দেখো জেরিন, অনেক কষ্টে আমি টাকা জোগাড় করতে পেরেছি। যদি আমার সামর্থ্য হতো তাহলে বেশি দিতাম। কথাগুলো বলে রাসেল রান্না করার জন্য চলে যায়। কি বা বলবে, তারও তো ইচ্ছে করে বউকে ভালো কিছু দিতে, কিন্তু অভাব মনের আশাকে পূরণ করতে দেয় না। কি দেখেছে বাবা আমার মতো সুন্দর আর শিক্ষিত মেয়েকে এর মতো রাখালের সাথে বিয়ে দিলেও বুঝি না। না, এসব ভেবে কাজ নেই, আমাকে ওর সাথে ভালো ব্যবহার করে পিসিএস করতেই হবে। দেখছেন, নিজের বউয়ের স্বপ্ন পূরণ করতে দিনরাত খাটে, অথচ সে জানে না তার বউ কি নিয়ে চিন্তা করে। রাসেল ভাত রান্না করে আর ভাবে, আজকে যদি বাবা মা থাকতো তাহলে এমন দিন কাটাতে হতো না। আজও জানি না আমার বাবা মাকে বা এই দুনিয়ার বুকে আছে কিনা। এসব ভাবতে ভাবতে কখন যে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পড়ে সেটাই বুঝতেই পারে না রাসেল। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন রাতে তোমার তো কালকের দিন পরে পরীক্ষা, কালকে তো যেতে হবে তাই না? জেরিন রাসেলের কথা শুনে অবাকই হয় আর মনে মনে ভাবে, আমি তোকে বলি নাই আমার পরীক্ষা কবে আর কখন যেতে হবে, তাহলে এই রাখালের বাচ্চা জানলো কিভাবে? এই তুমি কি চিন্তা করতেছো? আমি যে কথাগুলো বললাম সেটা কি তুমি শুনেছো? আমার যে কালকের দিন পরে পরীক্ষা সেটা তুমি জানতে পারলে কিভাবে? আর আমিও তো তোমাকে বলিনি। আরে না, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোকের মুখে শুনেছি যে কালকের দিন পরে নাকি বিসিএস পরীক্ষা, তাই তোমাকে বললাম। ও তাই তো বলি, এই রাখালের বাচ্চা এটা কিভাবে জানতে পারলো? তুমি ঠিকই শুনেছো। তুমি কি একাই যাবে নাকি আমি তোমার সাথে যাব? ভাইরে ভাই, এই কথাটা শুনে জেরিন তো রাগে বোম হয়ে যায়। মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কি বলো, তোমার মতো মূর্খ রাখালকে সাথে নিয়ে যাব আমি? আমারে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি? আমি রাখাল হলে কি হবে, আমি তো তোমার স্বামী তাই না? এটাই তো সব থেকে বড় কথা তোমার কাছে। স্বামী? তোর লজ্জা করে না নিজেকে আমার স্বামী দাবি করতে? আর কখনো এই কথা বলবি না। আর মনে রাখিস, তুই আমার বাবার কথা রাখতে আমার সব খরচ বহন করতেছিস, তাই ভালো ব্যবহার করি। তাই ভাবিস না আমি তোকে স্বামী হিসাবে মানি। আচ্ছা ঠিক আছে, কখনো নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করব না, তবু এইভাবে বলিও না। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। রাসেল চোখে জল নিয়ে বাইরে এসে জল চৌকিতে বসে আনমনে আকাশের দিকে চেয়ে থাকে আর কিছু একটা নিয়ে চিন্তা করে। এইদিকে কি ভেবেছিস তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিন না। শুধু একবার আমার আশাটা পূরণ হতে দে, তারপরে তোকে আমি ডিভোর্স দিব। রাখালের বাচ্চা সব কত আমার স্বামী হবে, যার বাবা মায়ের পরিচয় নেই। আসলে জেরিন তো ঠিকই বলেছে, তার তো কোনো বাবা মায়ের পরিচয় নেই, আছে শুধু একটা পরিচয়, আর সেটা হলো এতিম। রাসেলের চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। এইভাবে কখন যে ঘুমিয়ে যায় সেটা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠে রান্না করে। জেরিন খেয়ে নাও, আমি রান্না করেছি। তুমি খেয়ে দে রেডি হও, আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তোর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আমার সাথে আমার বান্ধবী যাবে, বুঝেছিস তুই? ও আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আমি তাহলে কাজে যাচ্ছি, দেখে শুনে যাইও আর সাবধানে থাকবে। দোয়া করি আল্লাহ যেন তোমার মনে সকল আশা পূরণ করে। আর কিছু না বলে রাসেল কাজে চলে যায়। রাসেল কাজ করতেছে আর সবাই গুনগুন করে গান গাইছে, কিন্তু রাসেলের মুখে কোনো শব্দ নেই। রাসেল, তোর কি হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন? রাসেল, তোর কি হয়েছে? নাকি ভাবি আজকেও কিছু বলেছে? সবকিছু খুলে বল আমাদের। না রে, কিছু না। আজকে জেরিন ঢাকায় চলে যাবে তো, তাই একটু মন খারাপ। ভাই, আমি না এই একটা জিনিস বুঝি না, যেই মেয়ে তোরে দুই চোখে সহ্য করতে পারে না, আর তুই তার জন্য এত কিছু করতেছিস। তোর ভবিষ্যতে যে কি আছে আল্লাহই ভালো জানে। তুই ওকে কেন পড়াইতেছস বুঝি না। দেখ, তোরা এভাবে বলিস না। আমি ওর স্বপ্নকে পূরণ করবো, ওর বাবাকে কথা দিয়েছি। তাতে আমার যতই কষ্ট সহ্য করতে হোক না কেন। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমরা তো যেটাই বলবো সেটাই তোর কাছে বেশি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি এটা বুঝি না, ভাবি ঢাকায় একা একা গেল, অথচ রাসেলকে কেন নিল না? তার তো মান সম্মান নাই। রাসেলের মতো একটা রাখালকে সাথে নিয়ে সম্মান নষ্ট করবে? কি যে বলিস না তোরা, বুঝি না। এই তোরা চুপ করে মন দিয়ে কাজ কর, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি যেতে হবে। কেন রে, আবার কোথাও হারিয়ে যাবি নাকি? ছোটবেলা থেকেই তো দেখে আসছি তুই থেকে থেকে কোথাও যেন গায়েব হয়ে যাস। কোথায় যাস রে? রাসেল কিছু বলে না, চুপ করে কাজ করতে থাকে। কাজ করতে করতে বিকেল হয়ে যায়, তাই কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এসে দেখে জেরিন চলে গেছে। রাসেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। একটা ঢাকার টিকিট কেটে বাসে বসে থাকে। বাস একটু পরেই ছাড়বে। কি মামারা, আপনাদের মনে প্রশ্নের জন্ম হচ্ছে রাসেল ঢাকায় কেন যাচ্ছে, তাই না? তাহলে চলেন একটু ক্লিয়ার করে দেই।
রাসেল আসলে অশিক্ষিত না, রাসেলও অনেক পড়ালেখা করেছে, যেটা কেউ জানে না। রাসেল রাতে জেরিন যখন ঘুমিয়ে যেত তখন জেরিনের বই পড়তো, আর রাসেলও বিসিএস পরীক্ষা দিতেই ঢাকাতে যাচ্ছে। কি কনফিউশন দূর হলো তো নাকি? আপনারা আবার কেউ বলিয়েন না কিন্তু রাসেলের সম্পর্কে। রাসেল জানালার সাথে মাথার হেলিয়ে আছে, বাস চলছে তার আপন গতিতে, পিছনে পড়ে যাচ্ছে সবকিছু, এগিয়ে যাচ্ছে গাড়ি। এই বৃষ্টি, আমি তো সিট প্ল্যান দেখলাম। আমার সিট আর তোর সিট একটা রুমেই পড়েছে, কিন্তু তোর সাথে হলে ভালো হতো, তাই না? সেই হতো, কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে তোর সাথে সিট মেলায়নি। কি আর করা? আগে এটা বল, দুলা ভাইকে সাথে কেন আনলি না? ওর মতো রাখালকে আমার সাথে এনে মান সম্মান যা আছে সেটা কি শেষ করব নাকি? দেখ জেরিন, রাসেল ভাই রাখাল হলেও মানুষটা কিন্তু খুবই ভালো, আর তোর জন্য কতটা কষ্ট করে আমাদের দেখেই তো চোখে পানি এসে যায়, আর তুই তাকে এইভাবে অবহেলা করিস? তোর যদি এতটাই দরদ উতলে ওঠে ওই রাখালের প্রতি, তাহলে তুই নিয়ে নে, আমি তো বেঁচে যাই। এখন না বুঝে বলতেছিস, কিন্তু যখন বুঝবি তখন আর এই কথাটা বলবি না। যাই হোক চল, আবু খাবার জন্য অনেক আগেই ডেকেছে। তারপর দুই বান্ধবী খাবার খেতে যায়। আসলে বৃষ্টির বোন এখানেই থাকে, তাই তারা এখানেই উঠেছে। আর এইদিকে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে। কোথায় যাবে তার তো পরিচিত কেউ নেই, বা হোটেলে থাকবে সেই টাকাও নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়। কোথায় যাবে কিছু ভেবে না পেয়ে ক্যান্ডের কাছে একটা পার্কে আসে। দাঁড়ান চাচা, আমি কি এখানে একটু থাকতে পারি? বাবা, এখন তো পার্কের গেট বন্ধ করা হয়েছে, তুমি তো যেতে পারবে না। চাচা, আমি আজকেই গ্রাম থেকে এসেছি, আমার এখানে পরিচিত কেউ নেই, তাই যদি একটু অনুমতি দিতেন আজকের রাতটা এখানের একটা বেঞ্চে শুয়ে কাটাতাম। রাসেলের কথা শুনে কেন জানি দারোয়ান চাচার মনে মায়া আসে। হয়তো এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বাবা, তুমি তো এখানে থাকতে পারবে না, আমি বরং একটা কাগজের সাইনের নিচে থাকি, তুমি চাইলে থাকতে পারো। চাচা, আপনি যে আমাকে থাকার একটা জায়গা দিলেন এটাই অনেক বড় পাওয়া আমার কাছে, হোক সেটা কাগজের ছাউনি। তারপর রাসেল দারোয়ানের সাথে পাশের একটা দোকান থেকে কিছু খেয়ে এসে শুয়ে পড়ে। বালিশ নেই, একটাই বালিশ, তাই রাসেলের সাথে থাকা ব্যাগটাই মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে। আচ্ছা বাবা, তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না? যেখানে একা থাকাই কষ্টকর হয়ে যায়। কি করব বলো, একটা বাসা ভাড়া নিলে অনেক টাকা খরচ, নাকি এটাই খরচ নাই? চাচা, বাইরে গাছের নিচে থাকতাম, তার চেয়ে ভালো তো মাথার উপর একটা কিছু আছে, এমনিতেই যে শীত। হ বাবা, সেটা যা বলেছ, আজকে অনেক শীত পড়েছে, আমাদের মতো গরিবদের কষ্ট ছাড়া কিছুই নাই। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? আরে না, মনে করার কি আছে, আপনি নির্ভয়ে বলে ফেলেন তো। তুমি কি বিয়ে করেছ? যদিও তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি বিয়ে করেছ। রাসেল অনেকটা সময় চুপ করে থেকে একরাশ নীরবতা ভেঙে বলে, চাচা, আমি বিয়ে করেছি অনেক আগেই। দারোয়ান চাচা আর কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায়। এইদিকে রাসেলের যে কিছুতেই চোখে ঘুম আসে না, শুধু জেরিনের কথাই মনে পড়ছে। জানি না জেরিন কোথায় আছে, কিভাবে আছে, খাবার ঠিক মতো খেয়েছে কিনা, মোবাইলও নেই যে তার থেকে খবর নিতে পারবো। এইদিকে জেরিনও একই কথা ভাবতেছে। যতই বলুক না কেন, সে রাসেলকে দেখতে পায় না, তবুও তো তার সাথে এক ঘরেই থাকে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। সকালে পাখির কিচিরমিচির শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। চাচা, এখন তো আমাকে যেতে হবে, এমনিতেই বেলা অনেক হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমার যে কি হতো। না বাবা, এভাবে বলিও না, আমি নিজেকে ধন্য মনে করতেছি বাকে সাহায্য করতে পেরেছি বলে। দেখে শুনে যেও আর সাবধানে থেকো, এই শহরের মানুষগুলো কিন্তু ভালো না। আচ্ছা চাচা, আপনার কথা আমার মনে থাকবে, আপনিও সাবধানে থাকবেন আর দোয়া রাখিয়েন আমার জন্য। বলেই রাসেল চলে আসে। ফুটপাতে একটা টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে পাশের একটা দোকান থেকে পাউরুটি কলা খেয়ে হাঁটতে শুরু করে। ক্যান্ডের কাছে আসতেই রাসেলের চোখ ছানা পড়া হয়ে যায়, কেননা সামনে বৃষ্টি আর জেরিন দাঁড়িয়ে। জেরিনকে দেখে রাসেল আড়ালে চলে যায়, আর এইদিকে জেরিন রাসেলের মতো কাউকে দেখতে পেয়ে, বৃষ্টি দেখ, ওইদিকে রাসেলের মতো কেউ। কি বলছিস তুই? দুলা ভাই এখানে কি করে আসবে শুনি? আর দেখি কোথায়? তখন বৃষ্টি সাইডে দেখে, কিন্তু সেখানে রাসেলের মতো কাউকেই দেখতে পায় না। দেখে বৃষ্টি বলে ওঠে, কোথায় রে? দুলা ভাইয়ের মতো কাউকে দেখছি না। তুই কি দিনের বেলায়ও স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি? যেখানে খুব তো বলস, দুলা ভাইকে পছন্দ করিস না, আর এখন বাড়িতে রেখে এসেছে, ও চোখের সামনে দেখতে পাস।
দেখ বৃষ্টি, একদম ফালতু কথা বলবি না। আমি ওকে একটুও পছন্দ করি না। আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে ওর? আর আমি সত্যিই দেখেছি, একটু আগেই ছিল ওখানে দাঁড়িয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চল এখন ঢুকে যাই, না হলে আবার পরে দেরি হয়ে যাবে। যদি আবার চোখের সামনে দুলাভাইকে দেখিস। তারপর দুইজনে আর কথা না বাড়িয়ে সোজা পরীক্ষার হলে চলে যায়। কিন্তু জেরিনের মনে তো একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে স্পষ্ট রাসেলের মতো কাউকে দেখেছে, তাহলে একটুকু সময়ের মাঝে কোথায় হারিয়ে গেল? নাকি তার মনের ভুল, না কিছুই সে ভাবতে পারছে না। এইদিকে রাসেল তো লুকিয়ে গিয়ে আল্লাহ, বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই মনে হয় জেরিনের কাছে ধরা খেয়েই যেতাম। এখন যদি তার সাথে আমার সিট হয় তাহলে কি করব? এইসব ভাবতে ভাবতে রাসেল একটা মাস্ক পরে নেয়, যেন সহজে রাসেলকে জেরিন চিনতে না পারে। ধীরে ধীরে হলরুমে চলে আসে, অনেক কষ্টে সিট খুঁজে বের করে। অবশেষে চিন্তামুক্ত হয়, কেননা জেরিনের রুমে রাসেলের সিট পড়ে নাই। সময় হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে যায়। রাসেল তো সেই খুশি, কেননা তার সব কিছুই জানা জিনিস। মনে মনে একটা রহস্যময় হাসি দিয়েই মনোযোগ দিয়ে লিখতে শুরু করে। এইদিকে জেরিনেরও ভালোই কমন পড়েছে, সেও খুশি মনে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে সবাই বের হয়ে আসে। তোর পরীক্ষা কেমন হলো রে? আমি তো যেই পরীক্ষা দিচ্ছি তাতে বিসিএস তো থাক, কোনো কিছুতেই টিকবো না। আমার ভালোই হয়েছে, আশা করি আমি বিসিএস এ টিকে যাব। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশ ক্যাডারে টিকে যাবি, যে কোনো একটা গ্রেডে। দোয়া করিস, আল্লাহ যেন তোর বলা কথা কবুল করে। আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। এইভাবে দুই বান্ধবী কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। এইদিকে রাসেল লুকিয়ে লুকিয়ে জেরিনকে দেখতেছিল। দেখতে দেখতে চোখের পলকেই হারিয়ে যায় জেরিনরা। তাই রাসেলও চলে আসে সেইখান থেকে অন্য একটা নির্জন জায়গায়, নদীর ধারে একটা গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে রাসেল। পেটেও ক্ষুধা, কিন্তু পকেটে তেমন কোনো টাকা নেই। চোখ দিয়ে অশ্রু জড়িয়ে থাকে। সেইটা পেটে ক্ষুধা লেগেছে তার জন্য না, রাসেল কান্না করতেছে। আজকে যে বড্ড বেশি তার বাবা মায়ের কথা মনে পড়তেছে, বড্ড জানতে ইচ্ছে হচ্ছে তারা বাবা মা। এইসব ভাবতেছে, তখনই হঠাৎ কোথা থেকে একটা গুলির শব্দ কানে ভেসে আসে রাসেলের। তাই রাসেল গুলির শব্দটা অনুসরণ করে খুঁজতে থাকে কোথায়। অবশেষে দেখতে পায় একটা মধ্যবয়স্ক লোককে মেরে মাটিতে ফেলে রেখেছে। আশেপাশে কেউ নেই। লোকটার পেটের এক সাইড থেকে রক্ত বের হচ্ছে। রাসেল কাছে গিয়ে দেখতে পায় এখনো জ্ঞান আছে। তাই গুলি লাগার জায়গায় ব্যাগ থেকে গামছা বের করে শক্ত করে বেঁধে নিয়েই কোলে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে আসে। রাস্তায় কোনো গাড়ি পায়নি, তাই কোলে করে এনেছে। ডাক্তার সাহেব, কোথায় আপনারা? তাড়াতাড়ি আসুন। রাসেলের চিৎকার শুনে ডাক্তার নার্সরা দৌড়ে আসে। আর এসেই ডাক্তার সজীব বলে, আপনি এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনার? দেখেন, এই লোকটার শরীরে গুলি লেগেছে, অনেক রক্ত বের হয়েছে। তাড়াতাড়ি কিছু করেন, নাহলে লোকটা মারা যাবে। গুলি লেগেছে? ওটা তো তাহলে পুলিশ কেস। যান, গিয়ে আগে পুলিশ রিপোর্ট লিখিয়ে আসেন। দেখুন ডাক্তার, এখন যদি থানায় যাই তাহলে রুগীকে অপারেশনের রুমে না, বরং থানা থেকে এসে কবরস্থানে নিয়ে যেতে হবে। দেখুন, ধীরে ধীরে রুগী নিস্তেজ হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে ডাক্তার সজীব কাছে আসে আর রোগীকে দেখে চমকে ওঠে, কেননা রোগীটা আর কেউ না, তার আপন বড় ভাই। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? ভাইয়া শব্দটা শুনে তো সবাই অবাক, আর রাসেল তো পাথরের মতো দাঁড়িয়ে আছে ডাক্তারের কথা শুনে। এই তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ভাইয়াকে অপারেশন রুমে নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেলকে উদ্দেশ্য করে বলেই সজীব দৌড়ে চলে যায়। রাসেল ভাবতেছে, কি আজব নিয়ম, তাই না? একটু আগেই বললো পুলিশের রিপোর্ট না করলে চিকিৎসা করবে না, আর তার ভাই জানতে পেরে পুলিশের রিপোর্টও করতে হলো না, কিছুই করতে হলো না। হ্যাঁ, মানুষ আমরা। রাসেল অপারেশন রুমের সামনে একটা চেয়ারে বসে আছে। 2 ঘন্টা হয়ে গেল, তবুও লোকটির কি অবস্থা জানতে পারেনি। একটু পরে দেখতে পাই ডাক্তার সজীব চিন্তা মনে আসতেছে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি এখন? আমি অনেক সময় হলো এখানে বসে আছি, কোনো খবরই পাচ্ছি না। দেখো, ভাইয়ার অবস্থা এখন অনেক খারাপ। যদি সময় মতো 3 ব্যাগ ও পজিটিভ রক্ত না পাই তাহলে ভাইয়াকে বাঁচানো সম্ভব না। আমি অনেক জায়গায় খোঁজ করেছি, এই গ্রুপের রক্ত এখন কোথাও নেই। ডাক্তার সজীবের চোখে পানি মুছতে মুছতে বলল। এইদিকে রাসেল তো আরো চিন্তায় পড়ে গেল। আজ রক্তের জন্য একটা মানুষ মারা যাবে। তখনই রাসেলের মনে পড়ে ওরও তো রক্তের গ্রুপ এটাই, মনেই ছিল না। ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। তাহলে তো ভালোই হলো, কিন্তু আমরা তোমার থেকে বড় জোর 2 ব্যাগ রক্ত নিতে পারবো।
তার বেশি নিতে পারবো না, তোমার ক্ষতি হবে। দেখুন, আমার তো এই দুনিয়ায় তেমন কেউ নেই বললেই চলে। যে আছে সেটাও মিথ্যে, মায়ার বাঁধনে মোড়া। আর এই লোকটির পরিবার আছে, তার বেঁচে থাকাটা দরকার। তোমাকে কি বলে যে বুঝাবো সেই ভাষা আমার জানা নেই। তোমার মতো মানুষ যে আজও এই দুনিয়ায় আছে সেটা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আচ্ছা চলো আমার সাথে। তারপর ডাক্তার রাসেলকে নিয়ে একটা বেডে শুইয়ে দেয়। পাশে পড়ে আছে সেই লোকটির নিস্তেজ দেহটি। রাসেলের শরীর থেকে রক্ত যাচ্ছে ওই লোকটার শরীরে। 2 ব্যাগ রক্ত গেলেই রাসেল বুঝতে পারে তার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, শরীরের ভেতরে কি যেন কামড়াচ্ছে। এইভাবেই 3 ব্যাগ রক্ত দেওয়া সম্পূর্ণ হয়ে যায়। রাসেল অনেকটা সময় শুয়ে থাকে। এখন কেমন লাগতেছে তোমার? আর শোনো, তুমি শুয়ে থেকো, উঠলেই কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। কথাটা বলেই ডাক্তার সজীব বাইরে চলে যায়। এইদিকে রোগীর বাড়ির সবাই হাসপাতালে চলে আসে। রাসেল মনে করে সে এখন অনেকটাই সুস্থ, তাই বিছানা থেকে উঠে সামনে পা বাড়াতেই ঠাস করে মাথা ঘুরে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখনই মিস রহিমা চৌধুরী রুমে ঢুকছিল আর রাসেলকে ধরে ফেলে। ও, আপনারা তো আবার ভাবতেছেন এই রহিমা চৌধুরীটা আবার কে? তাহলে শোনেন, রাসেল যার জীবন বাঁচালো উনি হলেন এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, মিস্টার রায়হান চৌধুরী। আর রহিমা চৌধুরী হলেন ওনার স্ত্রী। সজীব, এই ছেলেটা তোমার ভাইয়ের কাছে কি করছিল আর এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ভাবি, আমি বলছি না একটা ছেলে ভাইয়ার জীবন বাঁচিয়েছে, এই ছেলেটাই সেই ছেলে। আর অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি মানা করে গেছি বিছানা থেকে না উঠতে, তাও উঠে গেছে। কি বলো? আমার স্বামীর জীবন বাঁচিয়ে এখন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। যাও তাড়াতাড়ি চিকিৎসা করো, না হলে সমস্যা হবে। তারপর ডাক্তার সজীব রাসেলকে স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে। এইদিকে জেরিনের কেন জানি ভালো লাগছে না কোনো কিছুতেই, শুধু বারবার রাসেলের কথাই মনে পড়তেছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রায়হান চৌধুরীর জ্ঞান ফিরেছে, কিন্তু রাসেলের জ্ঞান ফিরলেও ঘুম এখনো ভাঙেনি। এই রহিমা, এই ছেলেটা কে? আর আমি এইখানে আসলাম কি করে? আমার তো স্বর্গের টিকিট হয়ে গেছিল। এই ছেলেটাই তোমাকে হাসপাতালে এনে নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। ও তাই নাকি? ও কে আর কোথায় থাকে সেই কথা কি জেনেছো? না, এই ছেলের সাথে তো কথা বলাই হয়নি। দুর্বল থাকার কারণে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিল, এখন ঘুমোচ্ছে। একটু পরেই রাসেলের ঘুম ভেঙে যায়। একটু একটু করে চোখ মেলে দেখে রুমে সেই লোকটার একটা মধ্যবয়সী মহিলা। বাবা, তোমার ঘুম কেমন হলো? আর এখন শরীরটা কেমন লাগতেছে? কালকের থেকে আজকে একটু ভালো লাগতেছে, কিছু মনে করবেন না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এতে মনে করার কি আছে? আর তুমি তো আমার ছেলের মতোই। আর তুমি যাকে বাঁচালে আমি তার স্ত্রী। আচ্ছা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম রাসেল। আমি এখানে থাকি না, থাকি সিরাজগঞ্জ জেলায়। এখানে একটা কাজে এসেছিলাম। আমি যখন নদীর ধারে বসেছিলাম তখন আঙ্কেলকে ওই অবস্থায় দেখতে পাই। ও আচ্ছা, আর বলিও না। কালকে সন্ত্রাসীরা হামলা করেছিল। টাকাওয়ালাদের তো শত্রুর অভাব নেই। সত্যি বাবা, তোমার মা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে। রাসেল মা কথাটি শুনেই মন খারাপ করে ফেলে। কি করে বলবে? সে যে এতিম, এই দুনিয়ায় তার বাবা মা আছে কিনা সেটাও জানে না। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব। কালকে যেতাম, সেখানে দেরি হয়ে গেল। সে কি বাবা, তুমি আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপরে যাবে? সেটা সম্ভব না, আমার গ্রামে অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। যেহেতু থাকবে না সেহেতু জোর তো আর করতে পারবো না। রাসেলের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল রহিমা চৌধুরী। এটা কি বলছেন? উপকার করেছি তার জন্য টাকা দিচ্ছেন? টাকা দিয়ে ছোট করবেন না। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কথাটা বলেই রাসেল তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। দোকান থেকে কিছু খেয়ে নেয়। শরীরটা খুব দুর্বল। আস্তে আস্তে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসে উঠে পড়ে। তুমি কেন ওকে টাকা দিতে গেলে বলো? ছেলেটা সত্যি রাগ করেছে আমাদের উপরে। আমি কি জানি রাসেল এটা মনে করবে? আমি তো দিয়েছিলাম টাকাটা দিয়ে ওর যেন কোনো উপকার হয়। এইভাবেই কথা বলেই দুজনে রাসেলও বাড়ি চলে আসে। এসেই শুয়ে পড়ে কম্বলটা গায়ে জড়িয়ে। তার প্রায় ঘন্টাখানেক পরে জেরিনও বাড়িতে আসে। আর রুমে ঢুকেই তো জেরিনের মেজাজ গরম হয়ে যায়, কেননা রাসেল ওর বিছানায় ঘুমিয়ে আছে। খুব জোরে রাসেলের কাছে আসে বিছানা থেকে তোলার জন্য, কিন্তু কাছে এসেই ভাবে, না থাক,
একটু না হয় ঘুমিয়েই আছে, তাতে কি হয়েছে? মনে হচ্ছে এই 2 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, কেমন শুকিয়ে গেছে। ছি, আমি এসব কি ভাবছি? ছি জেরিন, এসব ভাবলে তোর চলবে না। তোকে এই রাখালের মায়া থেকে নিজেকে বের হতেই হবে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যাই। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, রাসেলের ওঠার কোনো নামগন্ধই নেই। তাই জেরিন ডাকার জন্য বাইরে থেকে ভেতরে যাবে তখনই। রাসেল, এই রাসেল, আছিস নাকি বাড়িতে, নাকি কোথায় চলে গেছিস? ভাই, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, এখনো উঠে নাই। মনে হচ্ছে এই 2 দিন খুব কষ্ট করেছে, কিচ্ছু খায়নি। কি বলেন ভাবি? রাসেল এই সময়ে ঘুমিয়ে আছে মানেটা কি? ও তো রাতের বেলায় মনে হয় মনের আনন্দে ঘুমাতে পারে না, আর আজকে সন্ধ্যার সময় ঘুমিয়ে আছে। বড় আজীব বাত। আচ্ছা ভাবি, আপনি তো পরীক্ষা দিতে গিয়েছিলেন, তা কেমন পরীক্ষা দিলেন আর বাড়িতে কখন আসলেন? ভাইয়া, আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, আর কিছু সময় আগেই এসেছি। আর এসেই দেখি আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তা আজকে কাজে চাননি নাকি? রাসেল কাজে যাবে মানেটা কি? ও তো বাড়িতেই ছিল না, একটা কাজের জন্য কোথাও চলে গিয়েছিল। এই রে, কি বলে ফেললাম, রাসেল তো মানা করেছিল। কি 2 দিন বাড়িতে ছিল না মানে? কোথায় গেছিল তাহলে? এই কথা তো আমাকে একবারও বলেনি। কি করে বলবে? হ্যাঁ, আপনি তো ওকে স্বামী বলে মানেন নাই। আরে ভাবি, আমি বলছি কি, আসলে ও তানভীরের সাথে কোথাও যেন একটা কাজে গিয়েছিল, আমার কাজ থাকায় যেতে পারিনি। আচ্ছা ভাবি থাকেন, আমি গেলাম, আর আগামীকাল রাসেলকে কাজে পাঠিয়ে দিয়েন। জেরিনকে কথাটা বলেই শাওন তাড়াতাড়ি চলে যায়। আর এদিকে জেরিনের মনে যে চিন্তার ছাপ পড়েছিল সেটা দূর হয়ে যায়। তানভীরের সাথে কাজে গিয়েছিল সেইটা শুনে জেরিন রুমে গিয়ে দেখতে পায় রাসেল এখনো ঘুমিয়ে আছে। মাগরিবের আজান দিচ্ছে, তাই গায়ে হাত রাখে তাতে ডাকার জন্য। এই শুনছিস নাকি? তাড়াতাড়ি ওঠ। আর কত ঘুমাবি? এখন তো মাগরিবের আজান দিচ্ছে। কি হলো, উঠছিস না কেন? না, এইভাবে উঠবে না। নাকি শরীর খারাপ নাকি? দেখি তো। দেখার জন্য কপালে হাত রাখে। হাত রাখতেই তো লাফ দিয়ে দূরে চলে যায়, কেননা জেরিনের মনে হচ্ছিল সে কোনো অগ্নিকুণ্ডে হাত রেখেছে। এত গরম রাসেলের শরীর, জ্বরে একদম পুড়ে যাচ্ছে। এ তো দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করি? আমি কি ওর সেবা করব? না, আমি ওর সেবা কেন করব? আমি তোকে দেখতেই পারি না। ও বাচ্চুক আর মরুক, তাতে আমার কি? কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে। কিছুই তো রান্না করা নেই, আর সে তো রান্না করবে না। হবু পুলিশ ক্যাডার বলে কথা, এখন তাহলে রান্না করবে কে? ভাবতে ভাবতেই রাসেলকে ডাকার জন্য আবার আসছে। এই ওঠ, কি পেয়েছিস? পড়ে পড়ে ঘুমাবি? আর আমি বসে বসে সেটা দেখবো, তাই না? তুই জানিস না ঘরে খাবার মতো কিছুই নেই, রান্না করতে হবে। আর তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তাহলে রান্না করবে কে? রাসেল চিৎকার শুনে ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় জেরিন চলে এসেছে, আর সে এইভাবে চিল্লাচিল্লি করতেছে। রাসেলের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও ধীরে ধীরে বলে, জেরিন, তুমি কখন এসেছো? আর তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে বলো। ভালোই হয়েছে। আর তোকে আমার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি জানি আমি পুলিশ ক্যাডারে টিকবই। আর আমি পুলিশ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ তোর মতো রাখালের সাথে আমার যায় না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর নাই। ডিভোর্সের কথা শুনে রাসেলের মনে হচ্ছে পায়ের নিচে থেকে মাটি সরে যায়। কি বলছে জেরিন? ওকে ডিভোর্স দেবে? এই তোমার মাথা ঠিক আছে তো নাকি? কি বলতেছো? তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? কেন পারবো না বল? তোকে আমি বিয়ে করেছিলাম আমার পড়াশোনার খরচ যেন ঠেকে না থাকে তার জন্য, স্বামী হিসেবে পাশে রাখার জন্য, থোড়ি না। আচ্ছা, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবু আমাকে ডিভোর্সের কথা বললো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। জেরিন মনে মনে ভাবে, আর আমি এইভাবে তোকে ডিভোর্স দিব না, এত পরিমাণে কষ্ট দিব যে তুই নিজে থেকে আমাকে ছেড়ে যেতে বাধ্য হবি। আচ্ছা, এসব কথা এখন রাখ, আমি পরে ভেবে দেখবো। আগে তো গিয়ে রান্না কর, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। তবুও তুমি এই ডিভোর্স শব্দটা বলিও না, আমার কলিজাতে পানি থাকে না। কথাটা জেরিনকে বলেই রাসেল জয় নিয়ে রান্না করতে চলে যায়। খুব কষ্ট হচ্ছে, তবুও কিছুই করার নেই, কাজ তো করতেই হবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে, তবুও যেন দেখার মতো কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়, জেরিন খেয়ে ঘুমিয়ে যায়। রাসেল যে কিছু খেতেই পারল না, সেই খোঁজ একটুও নিল না। রাসেলের চোখ জলেতে মাটিতে বিছানায় ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম যে আসতেই চাইছে না। আজকে যেন ঘুম পড়িটাও তার সাথে লুকোচুরি খেলতেছে। আসলে এটা ঠিক, কষ্ট যখন আসে চারিদিক থেকেই আসে,
রাতে জেরিনের পানি পিপাসা পায়, তাই পানি খাওয়ার জন্য উঠতেই শুনতে পায় কেউ গোঙানি করতেছে। জেরিন ভয় পায়, ভূত মনে করে। মনের ভেতরে 1 কেজি সাহস নিয়ে খুঁজতে বের করে রাসেল এমন করতেছে। রাসেল জ্বরে কাঁপছে। আল্লাহ, এ তো দেখি জ্বরে আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কি নিষ্ঠুর দেখো, একসাথে একই ঘরে থাকি, সেই মানুষটা অসুস্থ আর আমি তাকে একটুও সাহায্য করছি না, যেখানে মনে হয় না কোনো শত্রু এমন আচরণ করতে পারবে। আমি এখন কি করবো ওর জন্য? এইভাবে থাকলে তো বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। না, আমি এসব নিয়ে এত চিন্তা কেন করতেছি? আমি তো জানি প্রচন্ড জ্বর আসলে মাথায় পানি দিতে হয়, আর আমার ব্যাগে তো ওষুধ আছেই। জেরিন ভয়ে ভয়ে বাইরে থেকে বালতি করে পানি এনে রাসেলের মাথায় পানি দিতে থাকে, সাথে জলপট্টি তো আছেই। এভাবে 1 ঘন্টা করার পরে জেরিন বুঝতে পারে এখন জ্বর একটু কমেছে, তাই পানি দেওয়া বন্ধ করে ওর ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দেয়। আর ঘুম আটকে না রাখতে পেরে ওর কম্বলটা রাসেলকে দিয়ে শুয়ে পড়ে। সকালে রাসেলের ঘুম ভেঙে যায়। শরীরটা দুর্বল, তবুও মনে হচ্ছে রাতের থেকে একটু ভালো লাগছে, কিন্তু কম্বলটার দিকে চোখ পড়তেই অবাক হয়। চুপি চুপি সেবা ঠিকই করবে, অথচ সামনে শুধু অবহেলা। এটার মানে আজও বুঝতে পারলাম না। তখনই জেরিনের ঘুম ভেঙে যায় আর রাসেলের কথা শুনতে পেয়ে যায়। কি ভেবেছিস তোকে এমনি মরতে দিব? তা কি করে হয়? তুই যে আমার সোনার ডিম দেওয়া হাঁস, তুই মরলে আমার স্বপ্ন পূরণ করবে কে? রাসেল কিছু বলে না, কারণটা তো বলেই দিল কেন সেবা করেছে। তাই কিছু না বলেই চলে যায় রান্না করতে, কারণ রান্না না করলে তো আর পেটে ভাত যাবে না। এইভাবে চলে যায় কিছুদিন। তাদের বিসিএস এর রেজাল্ট পাবলিশড হয়। জেরিন বাজারে কম্পিউটারের ঘরে গিয়ে পুরো লিস্ট বের করতে দেখতে পায় সে পুলিশ ক্যাডারে টিকেছে, বৃষ্টি টেকেনি, তাই খুশি মনে বাড়ি চলে আসে। এইদিকে রাসেল কাজ করতেছে, তার যে আজকে রেজাল্ট দেবে সেই দিকে কোনো খেয়ালই নেই। কাজ করতে করতে বিকেল হয়ে যায়। রাসেল, কাজ তো সেই সকাল থেকেই করতেছি, এখন সারা রাতও কাজ করব নাকি? আরে বেটা, আমার তো খেয়ালই নেই যে কাজের সময় শেষ। আগে বলবি না বেটা? আচ্ছা চল বাড়িতে যাই। তারপর দুজনেই বাড়ি চলে আসে। রাসেল বাড়ির কাছে আসতেই দেখতে পায় বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে। সেটা দেখে রাসেলের মনে ভয়ের ছাপ পড়ে, তবু এগিয়ে যায়। জেরিন রাসেলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। জানো, আমি আজ খুবই খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি সার্থক। কি ব্যাপার? যে মেয়ে আমার সাথে ভালো করে কথাই বলে না আর এখন জড়িয়ে ধরে কথা বলতেছে, কারণ কি? আচ্ছা জেরিন, কি হয়েছে সেটা তো আগে খুলে বলো, নাহলে আমি বুঝবো কিভাবে তোমার এত খুশি হওয়ার কারণটা কি? আরে তোমাকে তো আসল কথা বলাই হয়নি। আমি বিসিএস এ পুলিশ ক্যাডারে টিকেছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে শুধু তোমার জন্য। তুমি না থাকলে হয়তো সম্ভব হতো না। এইভাবে বলছো কেন? সব কষ্ট তো তুমি করেছো, আর আমি শুধু অনুপ্রেরণা জুগিয়েছি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। জীবন অনেক বড় হোক। ভাই রাসেল, এত কথা বাদ দাও। ভাবি বিসিএস কাণ্ডার হয়েছে, এখন যাও মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ, খাওয়াবো তো। আমার বউ তার স্বপ্ন পূরণ করেছে, সাথে আমাদের গ্রামেরও নাম উজ্জ্বল করেছে। তাহলে কিন্তু হিসাবে মিষ্টি তোদেরই খাওয়ানোটা দরকার। আর আমাকে বলছিস? ভাই যত যাই বলো, কাজ হবে না, মিষ্টি খাওয়াতেই হবে, বুঝেছো? এত বাহানা বাদ দাও। খাওয়াবো তোরে ভাই, একটু টাকা পয়সা জোগাড় করতে দে, মনে করে এটা বাকি রইল। তখন শাওন আর কিছু বলল না, কারণ শাওন ভালো করেই জানে রাসেলের কাছে যদি টাকা থাকতো তাহলে এত করে বলতেই হতো না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোর কাছে যখন টাকা হবে তখন না হয় আমরা সবাই মিলে টাকা ভরে মিষ্টি এনে সবাইকে খাওয়াবো। সেটাই করিস। বুঝতেই তো পারতেছিস আমার অবস্থা এখন কেমন, সেটা তোদের থেকে কিন্তু কেউ ভালো জানে না। গ্রামের সবাই দলে দলে এসে জেরিনকে শুভেচ্ছা জানাচ্ছে। এইদিকে রাসেলের মুখে হাসি নেই, কারণ রাসেল যে তার খবরটা জানতেই পারল না। এইসব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে দিনটা পেরিয়ে রাত চলে আসে। জেরিন বাইরে গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর রাসেল বসে বসে ভাবতেছে সে কি তাহলে টিকতে পারেনি? জেরিনের স্বামী হওয়ার যোগ্য কি হতে পারবে না? ভাবতে ভাবতে রাসেলের চোখ আটকে যায় টেবিলে রাখা একটা কাগজের উপরে, আর তাড়াতাড়ি সেই কাগজটা হাতে নিয়ে নেয়। কাগজের উপর অংশে চোখ পড়তেই রাসেলের অমাবস্যার মতো কালো মুখটা পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল হয়ে ওঠে, কেননা উপরের অংশে রাসেলের রোলটাই ছিল। খুশিতে আত্মহারা রাসেল এটা ভেবে যে অবশেষে জেরিনের স্বামী হয়ে ওঠার প্রথম ধাপ অর্জন করেছে। রাসেল কাগজটা হাতে নিয়েই উপরের কথাগুলো ভাবতেছে, ঠিক তখনই জেরিন রুমে আসে আর দেখতে পায়
রাসেল তার ওই কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। এই, তুই আমার এই কাগজ নিয়ে কি করস? তোর কি ক্ষমতা হবে নাকি ওই কাগজে কি লেখা আছে সেটা পড়ার? এ বিসিএস ক্যাডার হয়েছে বলে মানুষকে আর মানুষ বলেই গণ্য করবে না? নিজেকে কি মনে করে সবচেয়ে বেশি শিক্ষিত নাকি? আরে আমি কি সেটা যদি তুমি জানতে তাহলে আমাকে অবহেলার মাধ্যমে দাঁতের উপরে না রেখে মাথায় করে রাখতে মন। আসলে আমি এসে দেখি এই কাগজটা এখানে রাখা, তাই আমি একটু হাতে নিয়ে বুঝতে চেষ্টা করছিলাম এটা কি। তা কিছু কি বুঝতে পেরেছিস নাকি? অনেক তো মনোযোগ দিয়েই খুঁজতেছিলি, আমি দেখলাম। অনেকটা সময় ধরে খুব মনোযোগ দিয়ে পড়ে আমি এটা বুঝতে পেরেছি যে এই কাগজটা সাদা কাগজ না, কিছু একটা তো লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আমার মাথার উপর দিয়ে গেছে। এই কথা শুনে জেরিন তো হাসতে হাসতে শেষ। বলে কি, কাগজটা সাদা না, তাতে নাকি কিছু লেখা আছে? এই গাধা, এই কাগজটা যে সাদা না কিছু লেখা আছে সেটা তো সবাই জানে, কিন্তু পড়তে না পারলে দেখে কি লাভ? সেটা আমাকে আগে বল। তা ঠিক, তুমি একটু বলে দিবা এই কাগজে কি লেখা? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আমি তো আজকে খুশি, তাই যা, তোর সাথে রাগান্বিত হয়ে কথা বলবো না। এই কাগজে লেখা আছে যারা যারা বিসিএস এ টিকেছে তাদের রুল, আরো অনেক কিছু। ও, আমি সামান্য জিনিসটাই বুঝতে পারলাম না। কি মূর্খ আমি, তাই না? ওই, তুমি কি আমাকে একটু পড়াশোনা শিখাবা? হ্যাঁ, খাইয়া তো আমার কোনো কাম নাই, তোর মতো মূর্খকে পড়িয়ে আমার মাথার বারোটা বাঁচাই। আমি বলে দেবো ধ, আর বলে ফেলবি দ। না, আমি অনেক সুন্দর করে পড়বো আর তোমার মুখের দিকে চেয়ে থাকবো। তুই যদি আমার মুখের দিকেই চেয়ে থাকোস তাহলে পড়বি কিভাবে সেটা একটু শুনি। আমি অমনি পড়বো, তুমি জানো না আমি অনেক মেধাবী একটা মূর্খ ছেলে। এই, তুই চুপ কর, তোর কথা শুনে আমার শুধু হাসি পায়। মানুষ আবার মূর্খ মেধাবী কিভাবে হয়? রাসেল তো জেরিনের হাসি দেখে একধানে চেয়ে আছে। এই হাসি দেখেই কাটানো যাবে 1000 বছর। কবির আওনা এসে লিখে ফেলবে কবিতা। জেরিন যে কিছু একটা বলতেছে সেই দিকে কোনো খেয়াল নেই রাসেলের। জেরিন তখন তুড়ি বাজিয়ে বলে, ওই, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখো শুনি? আর শোন, এইভাবে আমার দিকে তাকাবি না একদম, জেলে ভরে দিব। জেলে কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু পরীর মুখের হাসিটা দেখছিলাম, কিছু তো করিনি। জেরিন রাসেলের কথা একটু লজ্জা পেয়ে যায় আর রাসেলকে রান্না করার জন্য বলে চলে যায়। এক আজব ক্যারেক্টার বাইরে, তার মনে কখন কি চলে বোঝা বড় দায়। এই হাসি মাখা চাঁদ মুখ, আবার এই রাগী মুখ, ধ্যাৎ কিছু ভালো লাগে না বলেই চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, বিসিএস এর সব কাজ শেষ হয়ে যায়, এখন শুধু জয়েন করতে হবে। একদিন রাতে, আগামীকাল তো আমি চলে যাব, আমাকে সরকার থেকে কোয়ার্টার দিচ্ছে, সেখানেই থাকবো। আর আমি অনেক ভেবেচিন্তে দেখেছি তোর সাথে আমার মেলে না, তাই আমি কিছুদিন পরে ডিভোর্স লেটার দিব, তুই সাইন করে নিস। ডিভোর্সের কথা শুনে রাসেলের হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে যায়। কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। স্বামী হিসেবে না রাখলেও কাজের লোক হিসেবে রেখে দিও। তুই কেন বুঝিস না? তোর সাথে থাকলে আমি তোকে ভুলতে পারবো না, আবার মানতেও পারবো না। আচ্ছা, যা নিয়ে যাব, যেহেতু তুই আমার স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করেছিস, তাই তোর জন্য এটুকু করাটা আমার কর্তব্য। রাসেল এইবার মহা খুশি, কেননা তার প্রিয় মানুষ তার মুখে সব সময় কাছে থেকে দেখতে পারবে। এতেই ওর অনেক পাওয়া। দুজনেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাসেল গ্রামের সকলের থেকে বিদায় নিয়ে আসে। অনেকেই কান্না করছিল, কারণ রাসেলকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতো। ভাই দেখ, ভাবি তোকে কখনো মেনে নিবে না, সেটা বুঝলেও কেন তার সাথে যাচ্ছিস? দেখ ভাই, আমরা জানি এই রাস্তায় রাতে একা চললে ভূত এসে ভয় দেখায়, তাই বলে কি আমরা চলাচল বন্ধ করি? ভাই ওইটা কিন্তু এক না। ভাবি এখানেই তোকে কত কষ্ট দিতাছে, আর সেখানে নিয়ে কি করবে আল্লাহই জানে। বাইরে জেরিনকে আমি আমার আদর্শ বউ বানিয়ে এই গ্রামে একসাথে আসবো, তোরা দেখে নিস। তারপর রাসেল তাদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখতে পাই জেরিন রাগে ফায়ার হয়ে আছে। এই, তুই সেই কখন গেছিস আর এখন আসার সময় হলো? এখন রান্না করবি কখন আর খেয়ে দিয়ে যাবি কখন? আর বলিও না, গ্রামের সবাই ছাড়তেই চাইছিল না, সবাই বেশি আদর করতো তো, তাই একটু দেরি হয়ে গেল। তো থেকে যা না গ্রামের ওই মূর্খ মানুষদের সাথে, আমার সাথে যেতে কেন চাচ্ছিস? শোনো জেরিন, তোমার যত যা বলার ইচ্ছে হয় আমাকে বলো, আমি কিছু মনে করব না, কিন্তু আমার এই গ্রামের সহজ সরল মানুষদের সম্পর্কে কিছু বলবে না। ভুলে যেও না, তুমিও কিন্তু এই গ্রামেরই একটা অংশ। এখন এত কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেল, না হলে না খেয়েই যেতে হবে, তখন কিন্তু আমার মেজাজ আরো গরম হয়ে যাবে নি। রাসেল আর কিছু না বলেই চলে যায়। অনেকটা সময় পরে
রান্না হয়ে যায়। দুইজনে খেয়ে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। দুটি টিকিট কেটে বাসে উঠে পড়ে। জেরিন জানালার ধারে বসেছে আর রাসেল তার পাশে। বাস চলতে শুরু করে। রাসেলের খুব ভালো লাগতেছে জেরিনের পাশে বসতে পেরে। জেরিন ঘুমিয়ে যায়। বাতাসে চুলগুলো উঠছে, রাসেলের মুখে এসে পড়ছে। ইস, এ যেন এক মাতাল করার সুবাস। রাসেল জেরিনের মুখ দিয়ে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তাকে। কালো টিপটাই যেন জেরিনের সৌন্দর্য আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। জেরিন ঘুমের ঘোরে রাসেলের কাঁধে মাথা রাখে। রাসেল আলতো করে চুলগুলো ঠিক করে দেয়। ইস, কতটা সুন্দর লাগছে। মনে হয় কিচ্ছু জানে না। সারা জীবন যদি এভাবে থাকতো কতটা খুশি হতাম। এইভাবে অনেক সময় পার হয়ে যায় আর হঠাৎ জেরিনের ঘুম ভেঙে যায় আর দেখতে পাই সে রাসেলের কাঁধে শুয়ে আছে। ভালোই লাগছে, তাই সেভাবেই থাকে। কিন্তু রাসেলকে বুঝতে দেয় না জেরিন জাগ্রত হয়েছে। কিছু সময় পরে বাস 10 মিনিটের জন্য থেমে যায় খাবার খাওয়ার জন্য। জেরিন, এই জেরিন, শুনতেছো? উঠে পড়ো, কিছু খেয়ে নিবে? আর একটু ঘুমাই না, এমন করছো কেন? আরে ঘুমিও পড়ে, আগে ওঠো, কিছু খেয়ে নিবে। বাস এখানে 10 মিনিট থামবে। তারপর দুজনেই নেমে কিছু খেয়ে নেয় নিজের মতো করে। তারপর আবার বাসে এসে বসে পড়ে। বাস আবার একটু পরেই ছেড়ে দেয়। কিছু সময় পরে ঢাকায় পৌঁছে যায়। বাস থেকে নেমে একটা অটো নিয়ে সোজা বাসায় চলে আসে। বলে রাখা ভালো, চাবি আগে থেকেই জেরিনের কাছেই ছিল। বাবারে বাবা, এত বড় আর সুন্দর বাড়ি আমি তো এর আগে কখনো দেখি নাই। দেখবি কি করে? তুই তো একটা মূর্খ গেও ভূত। যদি লেখাপড়া করতি তাহলে আমার মতো হতে পারতি, বুঝলি? চল জিনিসপত্র নিয়ে ভেতরে। তবে এমন বাড়ি কিন্তু আমি সিনেমায় দেখেছি। মিস রাসেল মাহমুদ জেরিন, তুমি তা জানো না তোমার স্বামী কি জিনিস। জানলার এটা বলতে না। ওই, তোকে কি কোলে করে ভেতরে নিয়ে আসতে হবে নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? রাসেল আর কোনো কথা না বলে সোজা জিনিসপত্র নিয়ে ভেতরে চলে আসে। ভেতরে এনে সবকিছু গুছিয়ে রাখে। বাইরের তুলনায় ভেতরটা আরো বেশি সুন্দর। রাসেল ধীরে ধীরে ছাদে চলে যায়। ছাদে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর লাগতেছে। যদি কারো মন খারাপ থাকে তাহলে এইখানে এসে সময় কাটালে অবশ্যই মন ভালো হয়ে যাবে, এইসব ভাবতেছে রাসেল। ঠিক তখনই পেছন থেকে জেরিন বলে ওঠে, এই, তুই এখানে কি করিস? আর শোন, এসেছিস তো কি আর করা, কিন্তু ভুলেও একটা ফুলের গাছে যেন হাত না দিস। ফুলগুলো গাছেই শোভা পায়। আচ্ছা, ধরবো না। আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলেই তুমি না থাকলে হয় আমি এমন সুন্দর সুন্দর বাড়িটা দেখতেই পারতাম না। আমাকে হেডকোয়ার্টার থেকে ফোন করে বলল আমার থেকে উপর পদে নাকি একজন আছে, আর সে নাকি আমাদের সিরাজগঞ্জ জেলার। নামটা কি যেন বললো, মনে নাই। ও আচ্ছা, এটা তো ভালো খবর। একই জেলার 2 জন বিসিএস ক্যাডার, এটা ভালো না বলো? ভালোই তো। এখন চল নিচে গিয়ে সবকিছু গুছিয়ে রাখ, সবকিছু পরিষ্কার করে। আমি বরং গিয়ে একটু ঘুমাই, খুব মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সব কাজ করতেছি। নিজের ঘুম পায় আর আমার শরীর মনে লোহা দিয়ে বানানো। অর্ডার করে কাজ করার জন্য আমি যে তার স্যার সেটা ভাবেও না। ভাগ্য গুণে একটা বউ পাইছিলাম মাইরি, যে কিনা আমাকে গুনতির বাইরে রাখে, তার লেভেলের। উপরের কথাগুলো ভাবছে আর জেরিনের কাজগুলো করতে থাকে। অনেকটা সময় কাজ করে রাসেল ক্লান্ত হয়ে যায়, তাই সোফায় গিয়ে রেস্ট নিতে থাকে। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর রাসেল গিয়ে দরজা খুলে দেয়। আর দরজা খুলতেই অবাক হয়ে যায়, কেননা দরজার ওই পাশে দাঁড়িয়েছিল একটা পুলিশ। আর সে রাসেলকে সবকিছু বুঝিয়ে দিয়ে আবার চলে যায়, কারণ রাসেল তো চায় না জেরিন কিছু বুঝতে পারুক। এই পুলিশটা রাসেলের কাছে এসেছিল। রাসেল আর জেরিন 2 থানায় পড়ে, তার জন্য জেরিন সহজেই বুঝতে পারে না রাসেলের সম্পর্কে। কিরে, কলিং বেলের শব্দ শুনতে পারলাম, তাহলে এখন সে কোথায় গেল? নাকি তুই তাড়িয়ে দিয়েছিস খারাপ ব্যবহার করে? না, তেমন না। পাশের বাসার একজন এসে আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো। আপনি তো ঘুমিয়েছিলেন, তাই আর আপনাকে ডাকিনি। ও তাই বল, ভালো করেছিস। আর আমাকে এখন একটু বের হতে হবে, তুই রান্না করে রেখে দিস, আমি এসে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব রেডি করে রাখবো। সাবধানে যাবে কিন্তু, যেখানেই যাও। সেই কথা তোকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে নিয়ে ভাবতে পারি, বুঝেছিস কেউ ভূত? বলেই জেরিন চলে যায় আর রাসেল বুক ভরা কষ্ট নিয়ে কাজ করতে থাকে আর ভাবে, জেরিন, তুমি আমার সাথে যেমন করতেছো, যদি এর 1 ফোঁটা ব্যবহার আমি তোমার সাথে করতাম, হয়তো কবেই
এই দুনিয়ার মায়া ছেড়ে যাবার কথা চিন্তা করতে। কেন বোঝো না, আমি তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো কষ্ট হয়। আমার মন তো আর পাথর না যে কষ্ট হবে না। এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন সকালে রাসেল আর জেরিন খাবার খাইছে, তখন জেরিন বলে, শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরবো বিকেলে, অনেক কাজ আছে। তুই বরং এই টাকা নিয়ে বাজারে যা, যা যা লাগে করে নিয়ে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে জেরিন, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করো? একটু তুমি করে তো অন্তত বলতে পারো। তোর সাথে ভালো ব্যবহার করতে আমার বয়েই গেছে, আর বাকি রইলে তুমি করে বলা। তোর যদি আমার ব্যবহার ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারিস, কোনো আফসোস নেই, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব একাই করতে পারবো। সত্যি আমি যদি তোমার জীবন থেকে চলে যাই তাহলে খুব কি খুশি হবে? আমি অনেক অনেক খুশি হব। আর শোন, আমি ডিভোর্সের আবেদন করেছি। উকিল সাহেব বলেছে 1 মাস 2 সময় লাগবে, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলেই জেরিন হন হন করে চলে যায়। আজকে কেন জানি রাসেলের অনেক বেশি কষ্ট হচ্ছে আগের থেকে। চোখের পানি মুছে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই রাসেলের ফোনে একটা কল আসে। কলটা হেডকোয়ার্টার থেকে অফিসার আদিল করে, তাই রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল সাহেব, আমি ভালো আছি। আর আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই সব ব্যবস্থা করছি। আপনাকে কেউ সহজে চিনতে পারবে না। ধন্যবাদ, আপনি ভালো করেছেন। আমার সম্পর্কে তো আপনাকে সবটাই খুলে বলেছি। আমি আশা করি আপনার সম্পূর্ণ সাপোর্ট আমি পাবো। আরে সেটা নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার সাথে আপনাকে কেউ খুঁজতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, একটা সন্ত্রাসী চক্র খবর পাওয়া গেছে আমাদের এই দিকে, যেটার দায়িত্ব পড়েছে পুলিশ অফিসার জেরিনের উপরে। আমি চাই ওটাতে আপনিও একটু কাজ করেন ছদ্মবেশ হিসাবে। কি বলেন? জেরিনের উপরে এই কেসের দায়িত্ব পড়েছে? তাহলে এই সন্ত্রাসী চক্র তো অনেক ভয়ঙ্কর। আমি কাজ করব, সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ। আর যত খবর বা সাহায্য লাগে আমাকে জানাবেন। আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব, যদিও আপনি সব করতে পারবেন। স্যার আপনি কোনো চিন্তাই করিয়েন না, আপনি শুধু ওই সন্ত্রাসীদের লিডারকে তার কিছু তথ্য দিন। ওকে, আমি সব তথ্য জোগাড় করে আপনাকে পাঠিয়ে দিব, আপনিও কোনো চিন্তা করবেন না। তারপর আরো কিছু কথা বলে রাসেল ফোন কেটে দেয়। আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। ওহ, আপনারা তো আবার ভাবতেছেন রাসেলের কাছে ফোন আসলো কি করে। আসলে কাজের জন্য আদিল সাহেব একটা ফোন দিয়েছে, কারণ তো আপনারা শুনতেই পারলেন উপরে। হঠাৎ রাসেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায়। রাসেল তো একটু ভয় পেয়ে যায়, কেননা এইভাবে আচমকা সামনে গাড়ি দাঁড় করালে ভয় পাওয়াটা কি স্বাভাবিক না? কিন্তু গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখেই রাসেলের ভয় দূরে পালিয়ে যায়, কেননা সে হলো রায়হান চৌধুরী, যাকে রাসেল বাঁচিয়েছিল। কি ব্যাপার রাসেল, কেমন আছো? জানো তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু একটা দিনও কোথাও পাইনি, আজকে পেয়েছি। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাকে পাবেন কি করে? আমি তো গ্রামে থাকি, এখানে প্রায় 7 মাস হলো এসেছি, কিন্তু আপনার ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই আমার কাছে নেই, তার জন্যই যোগাযোগ করতে পারিনি। কি বলো তুমি? 7 মাস হলো আমার শহরে আসছো আর আমি খুঁজে পাই না? এটা কিন্তু কাঁধের উপরে গামছা রেখে আশেপাশে খোঁজার মতো হয়ে গেল, তাই না? একদম ঠিক বলেছেন। তা আপনি এইদিকে কোথায় যাচ্ছেন শুনি? আমি অফিসে যাচ্ছি, হঠাৎ তোমাকে দেখে ফলো করতে শুরু করি, কিন্তু তুমি ফোনে কথা বলছিলে দেখে ডাকিনি। এখন চলো আমার সাথে, সবাই যাবে। তোমার আন্টি তোমার জন্য অনেক চিন্তা করে। আমি তো বাজার করতে এসেছি, এখন কিভাবে যাব বলেন? তার চেয়ে বরং আপনি ঠিকানা আর ফোন নাম্বারটা দিন, আমি আগামীকাল ঘুরে আসবো আপনার বাসা থেকে, কেমন? এই কথাটা অবশ্য খারাপ বলো নাই, কারণ তুমি তো একটা কাজে যাচ্ছই, আর কাজের সময় বিরক্ত করাটা আমারও উচিত না। তারপর রাসেল রায়হান সাহেবের সাথে আরো কিছু কথা বলে বাজার করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় জেরিন সোফায় বসে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন করতেছে। তুমি না বললে আজকে আসতে নাকি? তোমার দেরি হবে? তাহলে এমন সময় যে বাসায়, শরীর খারাপ নাকি? রাসেলের কথাই জেরিন সামনে তাকিয়ে দেখতে পারে রাসেল উপরের কথাগুলো বলছে। ওই, তোর বাজার করতে কত ঘন্টা সময় লাগে? নাকি বাজারে গিয়ে কাজ ফাঁকি দিতে পারোস, তার জন্য ঘুরে বেড়াস? কোনটা? না, আমি বাজারে তো গেছিলাম, আর এমনিতেই বাজারটা ভালো দূরে, আর রাস্তায় বের হলে শুধু জ্যাম আর জ্যাম। যা, আর এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখ, তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছিস? দেখছেন কি ফাজিল মেয়ে,
সে নিজেই আমাকে দাঁড়া করিয়ে এতগুলো কথা শোনাচ্ছে, আর এখন কি বলে দেখছেন তো? একে বলে জোর যার মুল্লুকটা। এই এই তুই বিড়বিড় করে কি বলতেছিস? মনে হয় আমাকে গালাগালি করতেছিস, তাই না? এসব বললাম বলে? আরে না, আমি কি তোমার নামে কোনো কিছু বলতে পারি বলো? তুমি হাজার হলেও আমার বিসিএস দজ্জাল বউ বলে কথা। বলেই দৌড়। এই এই কি বললি? দাঁড়া দাঁড়া, আমাকে দরজাল বলিস তাই না? ফাজিল একটা। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। যদি ওখানে থাকতাম তাহলে আমার আস্ত রাখতো না, লবণ মরিচ ছাড়াই আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। এইভাবে অনেক সময় পার হয়, তবুও জেরিন সেইভাবেই সোফায় বসে কাজ করতেই আছে। খাবার খাওয়ার কথা যেন তার মনেই নেই। আচ্ছা জেরিন, তুমি তখন থেকে কি সব করতেছো বলো তো? আমি কিছুই বুঝি না। আর ওই জিনিসটাই বা কি যা দিয়ে এভাবে কাজ করতেছো? আরে গাধা, এটা হলো ল্যাপটপ। আর আমাকে উপর থেকে একটা কাজ দিচ্ছে সন্ত্রাসী চক্র ধরার জন্য। সেটা নিয়েই নানান ধরনের কাজ করতেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কাজ অনেক করেছো, এখন চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, খাবার খাবে। দরকার হলে কাজ পরে করবে, আগে খাওয়া পরে কাজ। মনে রাখবে, পেট শান্তি তো পুরো দুনিয়া শান্তি। ল্যাপটপটা হাত থেকে রেখে দিয়ে বললাম, রাসেলের এই কাণ্ডে কেন জানি জেরিনের অনেকটাই ভালো লাগছে, তাই কিছু বলল না। সে জানে না কেন ভালো লাগলো। তারপর জেরিন গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়, সাথে রাসেলও খেয়ে নেয়। পরে আবারও জেরিন কাজ করতে থাকে, আর রাসেল বসে বসে দেখতেছে আর এটা সেটা বলে জেরিনকে বিরক্ত করতেছে, যার কারণ জেরিন অনেকটা বিরক্ত হচ্ছে আবার খুশি হচ্ছে। এইভাবে আজকের দিনটা পার হয়ে যায়। সকালে খাবার খাওয়ার সময়, জেরিন তুমি তো অফিসে যাবে, আমি একা একা বাসায় বসে কি করব? তাই বলছি আমি কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা যাস, তবে তুই তো এই শহরে তেমন কিছুই চিনিস না, তাই আবার হারিয়ে যেন না যাস। হারিয়ে গেলে তাই কি? আর যদিও হারিয়ে যাই তাহলে তো আমার পুলিশ বউ আছে, ঠিকই খুঁজে বের করবে। আমার তো খায়া কাম নাই তোকে খুঁজতে যাব, আমার এমনিতেই হাতে কত কাজ। আচ্ছা তুই থাক, আমি অফিসে গেলাম, ড্রাইভার বসে আছে। আচ্ছা যাও, সাবধানে থেকো। আর দুপুরে খাবার নিয়ে কি আমি অফিসে চলে আসবো নাকি? না, সেই ভুলটা মনের ভুলেও করবি না। এমনিতেই আমার মান সম্মান কিছুই নেই, আর তুই খাবার নিয়ে আসলে তো আরও থাকবে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আর দুপুরে খাবার খেয়ে নিও। তুমি তো খাবার খাবার আমি না বললে খেতেও চাও না ঠিক মতো। জেরিন রাসেলের শাসনের সুরে কথাগুলো শুনেই বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এইদিকে রাসেল সব কাজ শেষ করে মোবাইল বের করে আদিলের দেওয়া তথ্যগুলো দেখে নেয়। সন্ত্রাসী লিডারের নাম হলো ডিজে কবির, সবাই নাকি ওকে ডিজে বলেই চেনে। তারপর সব কি দেখে রাসেল বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে, যেখানে সন্ত্রাসীদের আড্ডা করতে হামেশাই দেখা গেছে। কিন্তু রাসেল এসে কিছু জানতে না পেরে আবার চলে যায়। তাই রাসেল ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে এখন রায়হান সাহেবের বাড়িতে যাবে, আর সেই উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিছু সময় পরে পৌঁছে যায়। এইদিকে মিসেস রহিমা চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়তেছিল, আর রায়হান চৌধুরী বসে কি যেন করতেছে। তখনই রাসেল এসে দরজায় কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিধি মামুনি, গিয়ে একটু দেখতো কে এলো। আমি তো পত্রিকা পড়তেছি। ঠিক আছে বড় আম্মু, তুমি থাকো, আমি এখনই যাচ্ছি। ও, আপনাদের তো বলাই হয়নি নিধিটাকে। নিধি হলো রায়হান চৌধুরীর ভাই ডাক্তার সবুজের একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, খুবই মিষ্টি দেখতে এবং ব্যবহারটাও মিষ্টি। তার মাঝে একটুও জালের ছিটে ফোটাও নেই বললেই চলে। নিধি গিয়ে দরজা খুলেই ঠায় দাঁড়িয়ে থাকে রাসেলকে দেখে, আর রাসেল তো নিধিকে ওই অবস্থায় ফেলে ভেতরে চলে আসে। আর রহিম আর রায়হান সাহেব রাসেলকে দেখতে পেয়ে খুব খুশি হয়। রহিমা চৌধুরী এসেই রাসেলকে দৌড়ে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক হয়ে যায় এইভাবে জড়িয়ে ধরার কারণে। নিধি এখনও সেই আগের মতোই দরজায় দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই বাইরে থেকে নিধির বাবা মিস্টার সবুজ বাড়িতে আসে, আর দরজায় নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুড়ি বাজিয়ে বলে, কিরে নিধিমা, তোর আবার কি হলো যে দরজায় কাঠপুতুলের মতো এইভাবে দাঁড়িয়ে আছিস? নিধির মুখে কোনো কথা নেই, সে যেন একটা ধ্যানের মধ্যে আছে। সেটা দেখে নিধির বাবা নিধিকে একটু ঝাঁকুনি ও দেয়। বাবা, তুমি কখন আসলে? আমি তো একটু আগে আসলাম, আর আসার পর থেকেই দেখছি তুই এইভাবে দরজায় দাঁড়িয়ে আছিস। কাহিনীটা কি একটু খুলে বল তো মা। না বাবা, তেমন কিছু না, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আম্মু কিন্তু আজকে সেই লেভেলে রেগে আছে তোমার উপরে।
কি বলিস, তোর মা যদি রেগে থাকে তাহলে? তো আমার আজকে রক্ষা নেই। তা মামনি, তোর মা কি নিয়ে রেগে আছে? তুমি জানো না আজকে নানুর মৃত্যুবার্ষিকী? আমরা সবাই সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তোমার আসার কোনো নামগন্ধই নেই। ওরে, আমার সেই কথা মনে নেই। এখন যে কি ঝড় আমার উপর দিয়ে যাবে আল্লাহ ভালো জানে। আচ্ছা মা, তুই একটু তোর মায়ের হাত থেকে বাঁচিয়ে দে না। তোর কথা তো একটু ও না শুনে পারবে না। আমি মেয়ে হয়ে তোমার এই উপকারটুকু করতেই পারি, তবেই আমাকে শপিং করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নে 20,000 টাকা। কিন্তু তোর মা যেন রাগে কণ্ঠে আমার সাথে কোনো কথা না বলে। রাগী কণ্ঠে কথা বললে কিভাবে? আম্মু তো রাগ করেইনি, আমি তো এমনি তোমাকে ভয় দেখালাম বলেই বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়লাম। এই ফাজিল মেয়ে, দাঁড়া, আমার সাথে মজা করিস? সবাই তো বাবা মেয়ের এই সব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এইদিকে রাসেল মনে মনে ভাবতেছে, কি মেরে বাবা, বুড়োই ঝালমরিচ। শপিং করার জন্য বাবার থেকে কিভাবে টাকা নিল? সবুজ, এইবার থামতো। অনেক মজা করেছিস, দেখছিস না নিধি নিরাপদ স্থানে এসে লুকিয়েছে। রাসেল, পরিচয় করিয়ে দেই, এই হলো নিধি, এই বাড়ির একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, আর হাসি মাস্তির মধ্য দিয়েই সারাক্ষণ পুরো বাড়ি মাথায় করে রাখে। আরে রাসেল, তুমি কখন আসলে? আর আমি তো এত সময় তোমাকে খেয়াল করিনি। একটু আগেই এসেছি, আর দেখবেন কি করে? আপনার খেয়াল তো আন্টির কাছে ছিল, রাগে না জানে কি করে বসে। রাসেলের কথা শুনে সবাই ফিক করে হেসে ওঠে। এই ফাজিল মেয়েটা না কাউকে তার হাত থেকে ছাড় দেয় না, একদম ফাজিল একটা। বড় মা, দেখেছো বাবা আমার নামে কি সব বলছে? আমি কিন্তু সেই রাগ করব, তুমি বাবাকে বকা না দিলে। নিধিমা, তুই শান্ত হ, আমি আছি না। তাহলে তোর কিসের চিন্তা? আর এই যে ডাক্তার সবুজ, আমার মেয়ের নামে এসব কি বলো? আমার মেয়েকে একদম ফাজিল বলবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা বড় মা, এই ছেলেটাকে এর আগে আমাদের বাড়িতে তো কখনো দেখিনি, আজকে আবার কোত্থেকে আসলো? আরে নিধি, এটা হলো আমার ছেলে, যে তোর বড় আবুকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। ওর নাম রাসেল, গ্রামে থাকে। রাসেল তো অবাক এইভাবে ওকে সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়াতে। ওর চোখের পানি স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবা, তুই কান্না করতেছিস কেন? আমি তোকে নিজের সন্তান বলেছি, তাই কান্না করতেছিস, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। আম্মু, তুমি ভুল কেন করবে বলো? আসলে তো আমি তো জন্মের পর বাবাকে দেখেছি বলে কখনো মনে পড়েনি, তাই যখন আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দিলা, তখন খুশিতে চোখে পানি আটকে রাখতে পারলাম না। বাবা, তুই কান্না করিস না। তোর বাবা মা নেই তো কি হয়েছে? আমি তোর মা। কি আমাকে মা বলে মেনে নিতে পারবি তো? কেন না? তোমাদের মতো ভালো মনে মানুষ কি পৃথিবীতে আছে নাকি? তোমাদের সন্তান হয়ে থাকাটাও আমার বড় ভাগ্যের ব্যাপার। রাসেল, তাহলে আজ থেকে তুই এই বাড়িতে থাক, কেমন? না বাবা, আমি এখানে একটা বাড়িতে কাজ করি, আমি সেটা রেখে এখানে থাকতে পারবো না। দেখ বাবা, আমাদের কি কম আছে যে তোকে মানুষের বাড়িতে কাজ করতে হবে? মা, কোনো কাজই কিন্তু ছোট না। আর আমি তো আর নিধি আপুর মতো লেখাপড়া করতে পারিনি যে মানুষের বাড়িতে না কাজ করে অন্য কাজ করতে পারবো। রাসেল নিধিকে আপু বলাতে তো নিধি সেই লেভেলের রেগে যায় আর বলে, বড় মা, তোমার গুণধর ছেলেকে বলে দাও আমাকে যেন আপু না বলে। আমি কোন দিক থেকে ওর আপু লাগি? মনে হয় চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এখন রাসেলকে খেয়ে ফেলবে। এই মেয়ের রাগ দেখে রাসেল তো ভয়ে চুপসে গেছে। নিধিমা, রাগ করস কেন? আর রাসেল, ও তো ছোট, তাই নাম ধরেই ডাকতে পারিস। আবার যদি ইচ্ছে হয় তাহলে পেতনি বলেও ডাকতে পারিস। এই কথা শুনে নিধি তো আরো রেগে যায়, মনে হয় বোমাটা এখনই ফেটে যাবে। বড় মা, ভালো লাগছে না কিন্তু। রাসেলকে কি বলে দিচ্ছ? এই রাসেল, তোর বড়, তাহলে নাম ধরে কেন ডাকছিস? দেখো বড় মা, আমি রাসেলের নাম ধরেই ডাকবো, ভাই বলতে আমার বয়ে গেছে বলেই রুমে চলে আসলাম। ফাজিল মেয়ে একটা। নিধি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমাদের এখনই যেতে হবে। এইভাবে অনেক কথা বলে রাসেলকে মিসেস রহিমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেয়। রাসেলের চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়তেছিল। এইটা কষ্টের বৃষ্টি নয়, সুখের বৃষ্টি। আজ যদি তার মা থাকতো তাহলে হয়তো রোজ এইভাবেই খাবার খাইয়ে দিত। জানিস বাবা, আমার ছেলেটা আজ থাকলে ঠিক তোর মতোই হতো। জানি না ও এখন ওই পৃথিবীর বুকে আছে কিনা। রাসেল ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না, তোমার চোখে পানি দেখলে কেন জানি আমারও কান্না পায়।
একটু সহ্য হয় না তোর চোখে পায়। এইভাবে আরো অনেক কথা বলে সবাই। আজকে যেন চৌধুরী পরিবারে একটু হলেও সুখের ছোঁয়া পড়েছে। বাবা চল আমাদের সাথে। কোথায় যাব আমি? নিধির নানুর মৃত্যুবার্ষিকী আজকে, তাই আমরা সবাই সেখানে যাব। আর তুই না গেলে আমি একটুও যাব না, এই আমি বলে দিলাম। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। রাসেল কি বলবে এখন সেটাও একটু ভাবতে পারলো না। সেখানে গেলে তো অনেকটাই দেরি হবে, আর দেরি করে বাসায় গেলে জেরিন ইনকাউন্টার করে মারবে। এইদিকে মায়ের মন খারাপ হবে না গেলে, কি করবে সেটা যেন ভেবেই পাচ্ছে না। মা দেখো, আমি তো অন্যের বাসায় কাজ করি, আর সেখানে গেলে তো অনেক দেরি হবে। তোমরা বরং গিয়ে ঘুরে আসো, কেমন? রাসেল দেখ, ভাবির রাগ তুলিস না। ভাবির কথা এই বাড়ির কেউ ফেলতে পারে না। আর একটু সময়ের জন্য কিছুই হবে না। তুই বরং সেখান থেকে চলে আসিস। রাসেল রহিমা চৌধুরীর দিকে তাকিয়ে দেখলো এখনো অন্যদিকেই মুখ করে আছে, তাই রাসেল কিছু না ভেবেই বলল, আচ্ছা চলো, যাচ্ছি। আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, সেখান থেকে চলে আসবো, আমাকে আটকাতে পারবে না আবার তোমাদের সাথে এখানে আসার জন্য। তারপর সবাই আর কোনো কথা না বলে গাড়ি থেকে নিধি মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেশি দূরে না, এইদিকে নিধি আর রাসেল এক গাড়িতে, তাই নিধি শুধু বারবার রাসেলের দিকে আর চোখে তাকাচ্ছে। সেটা রাসেলের একটুও ভালো লাগছে না। এই তুমি কি বোকা নাকি? আমি তো কখন থেকে কথা বলার জন্য ছটফট করছি, আর তুমি সে চুপ করে আছো, কথা বলতে পারো না? দেখো নিধি, আমার বেশি কথা বলা একদম পছন্দ না, তাই তুমি যদি একটু চুপ করতে তাহলে খুশি হতাম। আমাকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, তোমাকে আমি ছাড়ছি না। আমার বুকের খাঁচায় তোমাকে বন্দি করবই, তুমি দেখে নিও। এইদিকে বেশি দূর না হওয়ায় কিছু সময়ের মধ্যে নিধির মামার বাড়ি চলে আসে। এই বাড়িটাও অনেক বড়, অনেক লোকজনে ভর্তি। সবাই নেমে পড়ে, আর রাসেল পিছু তো নিধি ছাড়ছেই না। সবাই গিয়ে সবার সাথে কথা বলে আর রাসেলকেও পরিচয় করিয়ে দেয়। নিধি রাসেলের হাত ধরে বাড়ির সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা এই অনুষ্ঠানে উপস্থিত একজনের চোখ আড়াল করতে পারেনি। রাগে ফায়ার হয়ে যাচ্ছে। এইভাবে রাসেলের হাত নিধি ধরে থাকবে কেন? আর সে আর কেউ না, সে হলো জেরিন। আপনারা তো আবার কিছু বুঝতেই চান না। অবশ্য আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেরিন এইখানে কেন? তাহলে চলেন শুনে নেই। আসলে নিধির বড় মামা হলো পুলিশের ডিআইজি, আর সেই জেরিনকে ইনভাইট করেছে। বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না, তাই বাইরে ঘুরতে যাবো বলে এখন ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে আবার হাতে হাত রেখে ঘুরতে বের হও। তোমার হচ্ছে, আগে বাড়িতে যেয়ে নেই। এইদিকে ঘুরতে ঘুরতে রাসেলের চোখ আটকে যায় জেরিনের উপরে, আর বুঝতে পারে নিধি যে তার হাত ধরে রেখেছে সেটা জেরিন দেখছে, আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। জেরিন এখানে কি করে? আল্লাহ জানে বাড়িতে গেলে আমার কি অবস্থা করে। কত করে বললাম এই মেয়েকে আমার হাত ধরতে না, কিন্তু এই খাচ্চর মেয়ে কি শুনে কার কথা? এইদিকে জেরিন ধীরে ধীরে রাসেলের সামনে আসে আর নিধিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে। মনে হয় আল্লাহ আপনাদের একে অপরের জন্যই সৃষ্টি করেছে। জেরিনের চোখে স্পষ্ট পানি, যেটা রাসেলের চোখ আড়াল করতে পারল না। ধন্যবাদ আপনাকে, অনেকটাই খুশি হয়ে বললাম। দেখুন ম্যাডাম, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না, আর এই মেয়েটা আমার বোনের মতো। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। রাসেলের কথা শুনে নিধি রেগে সেখান থেকে চলে যায়, আর জেরিন তো রেগে আছেই। তুই আগে বাসায় আয়, তারপর তোর ক্লাস আমি নিচ্ছি। বাসায় থাকতে ভালো লাগে না, ভালো লাগার জন্য ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘোরা। বাসায় আয়, বের করবো। দেখো জেরিন, তুমি ভুল ভাবতেছো। আমি এখানে আসতেই যাইনি, আমাকে এখানে একজন আসতে বাধ্য করেছে, সেটা আমি তোমাকে পরে খুলে বলছি। এইদিকে রাসেল আর জেরিনের কথা একজনের চোখ আড়াল করল না। সে হলো রাসেলের মা। সে ধীরে ধীরে তাদের কাছে আসে আর বলে, রাসেল, এই মেয়েকে তুই কি চিনোস নাকি? যেভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই এই মেয়েকে ভালোভাবে চেনোস। আন্টি, আপনি কি ওকে চিনেন নাকি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে খুব ভালো করেই চেনেন। চিনবো না কেন? ও তো আমার ছেলে, ওকে কি আমি ভুলতে পারি নাকি? ছেলে কথাটা শুনে জেরিন অনেক বড় একটা শক খায় আর দ্রুত রহিমার পায়ে ধরে সালাম করে। সত্যিটা বলতে যাবে তখনই, মা, এ হলো পুলিশ ক্যাডার জেরিন, আর আমি এর বাসায় কাজ করি, তাই চিনতে কি ভুল করতে পারি বলো? রাসেল এই কথাটা বলার সময় চোখ থেকে পানি পড়তেছিল, তবুও খুশি লাগছে নিজের বউয়ের মুখে মায়ের সামনে কাজের লোক শব্দটা না শুনে নিজেই বলতে পেরেছে ভেবে।
জেরিন একটু কষ্ট পেল রাসেল এইভাবে কথা বলার জন্য, আর জেরিন বলে ওঠে, আচ্ছা আন্টি, আপনারা থাকেন, আমি আসছি কেমন, আমার আবার একটু কাজ আছে। বলেই সেখান থেকে চলে আসলাম। রাসেল এইভাবে মায়ের সামনে নিজেকে কাজের লোক বলতে পারলো? আর পারবে নাই বা কেন? আমি তো তার সাথে বউ হয়ে কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করি, তাহলে আমার এখন কষ্ট হচ্ছে কেন? আর ওই মেয়ে কে? ওর সাথে দেখেই বা কেন আমার জেলাস হচ্ছিল? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না, এটা কখনোই হবে না। এইদিকে রাসেল কথাগুলো বলার সময় চোখের পানি ছিল, সেটা রাসেলের মা বুঝতে পারে যে রাসেল কিছু তো তার থেকে লুকিয়ে রাখছে। তাই রাসেলকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে রহিমা চৌধুরী। আচ্ছা রাসেল, আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে সত্যি করে বল, ওই মেয়েটা সত্যি কি তোর মালিক? রাসেল অনেকটা সময় ভেবে আমতা আমতা করে বলে, মা, উনি আমার মালিক, ওনার বাসায় তো আমি কাজ করি। শোন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করস না কেন, মাছ কিন্তু ঠিকই বোঝা যায়। আর আমি তো একজন মা, তাহলে ছেলের মিথ্যা কিভাবে না বুঝতে পারবো বল? এখন সত্যি করে বল জেরিন তোর কি হয়? কারণ যখন তুই কাজের লোক বলেছিলি তখন তো চোখে স্পষ্ট পানি দেখেছি আমি, যে পানি কোনো মালিকের জন্য নয়, বরং কোনো আপন মানুষের জন্যই আসে। রাসেল আর সত্য না বলে থাকতে পারে না, সোজা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা, জানো জেরিন আমার বিবাহিত স্ত্রী কি সেটাও কখনো মানে না, কারণ আমি একটা মূর্খ রাখাল ছেলে। তারপর রহিমা চৌধুরীকে রাসেল শুরু থেকে সবটা বলে, শুধু রাসেল যে বিসিএস ক্যাডার সেইটা বাদে। কি বলিস? এত সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ, আর তার আবার তোর সাথে এমন করে? দাঁড়া, আমি এখনই দেখছি ওকে। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে কষ্ট দেওয়ার? না মা, কথা দাও আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে। আর তুমি জেরিনকে কিছু বলবে না, কারণ আমি চাই ও নিজে থেকেই শুধরে উঠুক। ঠিক আছে, কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না, এই বলে দিলাম। আমার কোনো কষ্ট হবে না মা। আমার বুকে শত কষ্ট থাকলেও তোমার মুখের ওই মিষ্টি কথা শুনলেই সব কষ্ট নিমিষেই দূরে পালিয়ে যায়। পাগল ছেলে একটা, ওর কপালে একটা চুমুকে দিয়ে বললাম। আচ্ছা এখন চল, তাহলে আর মন খারাপ করবি না একদম। যথাজ্ঞা মাই ডিয়ার মাদার বিডি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপর মা ছেলে হাসতে হাসতে বেরিয়ে আসে, নিচে এসে খাবার পর্ব শেষ করে নেয়। মা, আমি তাহলে এখন আসি। বুঝতেই তো পারতেছো আমার সামনে কি অপেক্ষা করছে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। আর এই নে, এই কার্ডটা তোর কাছে রেখে দে, যখন যা লাগে নিয়ে নিবি। না মা, এটার কি দরকার বলো? আর আমার তো টাকার কোনো দরকার পড়ে না, জেরিন যা দেয় সেটা দিয়েই হয়ে যায়। শোন বাবা, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে এটা নিতেই হবে, এটা আমার শেষ কথা। ব্যাস, কি আর করা, রাসেল না নিয়ে কোনো উপায় খুঁজে পেল না, তাই কার্ডটা নিয়েই বাসায় আসার জন্য রওনা দেয়। রাস্তায় হঠাৎ দেখতে পাই ডিজের ডান হাত রাহাতকে। রাসেল ধীরে ধীরে রাহাতের পেছনে যেতে শুরু করে। পিছু করতে করতে একসময় একটা জঙ্গলে এসে আটকে যায়, কারণ সামনে একটা বিশাল বাড়ি, চারিদিকে অনেক গার্ড দিয়ে পাহারায় রেখেছে। তাই ভেতরে না গিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় আসতে দেখতে পাই জেরিন সোফায় বসে রাগী চোখে দরজার দিকে তাকিয়ে আছে। জেরিন, তুমি এখনো খাবার খাওনি মনে হচ্ছে। ওই, তোর সাহস কি করে হলো ওই বাড়িতে যাওয়ার? আর ওই মেয়েটাকে খুব মজা লাগছিল হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে, তাই না? জেরিন, বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো কিছু নেই। ওটা নিধি আমার চাচাতো বোন। একটু সময়ের জন্য না হয় ধরেই নিলাম নিধি তোর চাচাতো বোন, কিন্তু কথা হলো এত বছর হলো আমি শ্বশুর শাশুড়ি নেই বলেই জেনেছি, তাহলে হঠাৎ আজ কোথা থেকে তারা আসলো যেখানে তারা এই দেশের সবচেয়ে বেশি ধনী? আমার সাথে তাদের কোনো না কোনো ভাবে দেখা হয়, আর তাদের কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। আর আমারও কোনো পরিবার নেই, তাই তারা আমাকে নিজের ছেলে ভাবে। বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে আমার শাশুড়ির কাছে তুই কেন বললি তুই আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করিস? আমাকে কি তুমি স্বামী হিসেবে মানো? কখনো কি মন থেকে বলেছো যে এই মূর্খ রাখালটা তোমার স্বামী? কখনো কাজের লোক ছাড়া অন্য কিছু ভেবেছো? তোকে আমার স্বামী মানতে বয়েই গেছে, আর বাকি রইল কাজের কথা। কাজ করছিস বলেই এখনো তোর পেটে আমার টাকার ভাত যাচ্ছে। বেশি না, আর 2 মাস, তারপরেই তুই তোর রাস্তা আর আমি আমার রাস্তায়। যখন স্বামী হিসেবে মানতেই পারো না, তাহলে এখন এইসব কথা কেন বলতেছো? আর হ্যাঁ, এই 2 মাস না হয় কাজের লোক হিসেবে এই রাখালটাকে সহ্য করো।
বাবা, এখন ঠিকই অন্য মেয়ে পেয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস। রাসেল আর কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায় আর এসে কান্না করতেই চলে যায়। কি ভেবেছো শুধু শিক্ষিত আর ভালো চাকরি করলেই তারা মানুষ, আর মূর্খ দিনমজুরা কি মানুষ না? অনেক সহ্য করেছি ওর অত্যাচার, আর সহ্য করব না। আমি দেখিয়ে দিব কোনো রাখালও পারে বিসিএস বউয়ের স্বামী হয়ে উঠতে। এইদিকে রাসেলের বাড়িতে নেই, কোথাও যেন গেছে। জেরিন সোফায় বসে কাজ করতেছে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিশ্চয়ই ওই ছোট লোক কাজের লোকই এসেছে। তাই মনে অনেকটা রাগ নিয়ে দরজা খুললাম, আর দরজা খুলে আমি তো অবাক, কেননা সেই দিনের মেয়েটা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর এখানে হঠাৎ কি মনে করে? ভালো আছি। তেমন কিছু না, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম রাসেলের সাথে একটু দেখা করে যাই। এইটা শুনে তো জেরিনের অনেকটাই রাগ উঠে যায়। সে তো এখন বাসায় নেই, কোথায় যেন গেছে। আপনি বসেন। আর কি খাবেন, চা না কফি? না, কিছু খাবো না, ধন্যবাদ ম্যাডাম, আসি তাহলে। তারপর নিধি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর একটু পরে রাসেল বাসায় আসে। জেরিন রাসেলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাসেল তো কিছু বুঝতেই পারলো না কেন এভাবে থাপ্পড় দিল। এটা কোনো হোটেল না যে কোনো মেয়ে এসে তোকে খুঁজবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার এখানে থাকতে হলো, এইসব চলবে না। রাসেল কিছু বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করতে থাকে নিশ্চয়ই নিধি এসেছিল। বেচারা কি আর করে, গালে হাত দিয়ে রুমে চলে আসে। বিকেলে নিধির কাছে ফোন দেয়। তুমি এই বাসায় কেন এসেছিলে সেটা কি জানতে পারি? সেখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই। কিন্তু কি হলো, তোমার দেখা তো পেলামই না। শোনো, তুমি আমাকে না বলেই বাসায় কখনো আসবে না, বলে দিলাম। আসলে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই ফোন রেখে দিলাম। যাব বাবা, মহারাজের আবার এত রাগ হলো কেন? নিশ্চয়ই ওই পুলিশ ডাইনিটা কিছু বলেছে আমার পাগলটাকে। মন্ডাই কয় ডাইনিটাকে ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে দিই। এইভাবেই কেটে যায় একটি মাস। এখন জেরিন অনেক বেশি অত্যাচার করে রাসেলের উপর, যেটা রাসেল নীরবে সহ্য করে। কারণ রাসেল জানে জেরিন এখন অন্য কারোর সম্পর্কে জড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন রাসেল কি করে বুঝতে পারলো জেরিন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে চলুন কিছুদিন আগের কথায় একটা ঘটনা দেখে আসি। রাসেল একদিন বাজার থেকে হেঁটে হেঁটে আসছিল, তখন একটা কফি শপে চোখ আটকে যায়, যেখানে জেরিন একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা মেড ফর ইচ আদার। রাসেলের চোখে নোনা পানি ভর করে, কিছুতেই যেন বাদ মানছে না চোখের পানি। হায় রে জেরিন, তোকে আপন করে পেতে কতই না কষ্ট করছি, আর একটি বারো ভেবে দেখলি না এই রাখালটা তোকে কতটা ভালোবাসে। চোখের পানি মুছে ধীরে ধীরে নিধিদের বাড়িতে চলে আসে। কেননা রাসেলের যখনই বেশি কষ্ট হয় তখনই রহিমা চৌধুরীর কাছে আসলেই সব কষ্ট যেন নিমেষেই দূর হয়ে যায়। বাসায় এসে দেখে রাসেলের মা সোফায় বসে আছে। রহিমা চৌধুরী ঠিকই বুঝতে পেরেছে ছেলের বুকে কষ্টের মেঘ জমেছে, যেটা কেউই দেখছে না। বাবা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? এইদিকে রাসেল কিছুই বলছে না। বাড়ির সবাই তো চিন্তায় পড়ে গেল, রাসেলের কি হলো, কেন কথা বলছে না। রাসেল, তোর কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাদের। কিছু না বাবা, এমনি একটু মন খারাপ। তোর মন খারাপ আবার কেন? কি হয়েছে সব খুলে বল। মা, কিছু হয়নি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? রাসেল গিয়ে রহিমা চৌধুরীর কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে, আর রহিমা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা করলে যেন রাসেলের সকল কষ্ট হামেশাই দূর হয়ে যায়। বাবা রাসেল, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি তোর বিয়ে দিব। বিয়ের কথাটা শুনেই তো রাসেল অবাক হয়ে যায়। আর রহিমা চৌধুরী তো রাসেলের দিকে তাকিয়ে আছে। আর নিধি তো সেই খুশি, কেননা সে ভেবেছে তার বড় আব্বুর সাথে বিয়ের কথা বলবে। রাসেল কিছু বলে না। রহিমা চৌধুরীও আগের মতোই রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রহিমা চৌধুরীর চোখ আটকে যায় রাসেলের গলার লকেটটার দিকে, কেননা এই লকেটটা যে তার চিরচেনা। তাড়াতাড়ি ওই লকেটটা হাতে নেয়। রাসেল, এই লকেট তোর কাছে কি করে আসলো? রহিমা চৌধুরীর কথা শুনে রাসেল সহ সবাই অবাক, কেননা এই লকেটের কথা আবার কেন বলছে। এই বল না, এই লকেট তোর কাছে কি করে আসলো? কি করে আসলো তা আমি জানি না, তবে ছোট থেকেই এটা আমার গলায় আছে। আমি যার কাছে ছিলাম সে বলেছিল এটা যেন কখনো না হারিয়ে ফেলি। কি?
এটা খুলে দে তো, আমি একটু দেখতে চাই লকেটটা। রাসেল তখন লকেটটা গলা থেকে খুলে দেয় আর রহিমা চৌধুরী খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো অবাক এই ঘটনা দেখে। রাসেলের মা, তুমি এইভাবে কান্না কেন করতেছো? জানো, ও আমাদের হারিয়ে যাওয়া রাসেল, আমাদের সন্তান। এই দেখো লকেট, যেটা ওর নানা ওর গলায় পরিয়ে দিয়েছিল। একটা লকেট দেখে কি করে বুঝলে তুমি? এই লকেটে একটা সিস্টেম আছে। এই দেখছো, এক পাশে রাসেলের শিশুকালের ফটো আর অন্য পাশে 3টা, আর এই 3টা আর হলো আমাদের 3 মেয়ের 3জনের নামের প্রথম অক্ষর। আরও একটা রহস্য হলো এই 3টা আর একসাথে করলে আমাদের পরিবারের ফটো দেখা যায়। সবাই অবাক, এইভাবে নিজের ছেলেকে ফিরে পাবে কখনো কল্পনাও করতে পারেনি। রাসেল তো কিছু ভাবতেই পারছে না, কি হচ্ছে এইসব। মা কি বলছো এইসব? আর এটা কিভাবে সম্ভব বলো? এই লকেটের ভিতরে এত কিছু লুকিয়ে আছে যা আমি কখনোই বুঝতেই পারিনি। হ্যাঁ বাবা, তোর নানা এইসব করে রেখেছিল, সেটার জন্যই হয়তো আজ আমি তোকে আমার কোলে ফিরে পেলাম। আচ্ছা ভাবি, রাসেল যে তোমার ছেলে সেটা তো শুধু এটা দিয়ে প্রমাণ হয় না, আরো কিছু প্রমাণ তো লাগবেই, তাই না? মা, চাচু একদম ঠিক কথা বলেছে। এটা দিয়েই তো আর প্রমাণ হয় না আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে। সবুজ, প্রমাণ চাই তাই না? তাহলে রাসেলের পিঠে দেখো, চাঁদের মতো একটা লোগো আছে। চাচু তখন আমার শার্ট খুলে দেখলো মা সত্যি বলছে, আমার পিঠে সে চিহ্ন আছে। কি, আমার কথার সাথে প্রমাণ মিলল তো? সেই জন্যই রাসেলকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার কলিজাতে টান লেগেছিল, যেন আমার আপন কেউ। আজ আল্লাহ আমার ধারণাটাই সত্যি করেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। রাসেল খুশিতে কান্না করে দেয়। অবশেষে তারও পরিবার হলো, তাকে কেউ আর এতিম বলে ছোট করতে পারবে না। রাসেল, জানিস তোকে আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খোঁজার কোনো কমতি রাখিনি, সেটা মানুষ দিয়ে বল আর পুলিশ দিয়ে বল, কোনোটাই বাদ রাখিনি। তবুও তোর খোঁজ কেউ দিতে পারেনি। রাসেলের বাবা কান্না ভরা কণ্ঠে উপরের কথাগুলো বলে। আসলেই ছেলেরা খুব সহজে কান্নায় ভেঙে পড়তে পারে না, কিন্তু অতিরিক্ত কষ্টের মাঝে কান্নাকে লুকিয়ে রাখতেও পারে না। আচ্ছা বড় আম্মু, রাসেল কিভাবে আর কোথায় হারিয়ে গেছিল? কখনো তো সেটা বলো নাই। ওই ওই রাসেল কি তোর ছোট নাকি যে ওকে নাম ধরে বলতাছিস? ভাইয়া বলে ডাকবি, ও তোর অনেক বড়, বুঝলি? শোনো বড় আম্মু, আমি ওকে ভাইয়া বলতে পারবো না, তার জন্য তোমরা যা খুশি বলতে পারো, আমি কিছুই মনে করব না। তবুও আমি রাসেলকে ভাইয়া বলে ডাকতে পারবো না। মেয়ের এই সব কথা শুনে নিধির বাবা বলে ওঠে, নিধি, বড়দের সাথে এভাবে কথা বলতে আমরা তোমাকে শিখিয়েছি নাকি? বলো, তুমি তোমার বড় আম্মুর মুখে মুখে কথা বলতেছ? বাবা, বড় আম্মু তো আমার বান্ধবী, বলতেই পারো। তাহলে তার সাথে আমি খারাপভাবে কথা কেন বলবো? আমি কি ঠিক বলছি বড় আম্মু, বলো? সবুজ, তুই থাম তো। আমার মেয়ে আমার সাথে যেভাবে ইচ্ছা কথা বলুক, সেটা তুই কেন বলবি? ভাবি, আরো বেশি বেশি আস্কারা দিয়ে দিয়ে মাথায় তোলো, যখন মাথায় চড়ে বসবে তখন বুঝবি। উপরের কথাগুলো বলেই নিধির বাবা মিস্টার সবুজ সেখান থেকে চলে যায়। রাসেল বেচারা তো সে তখন থেকে এইসব চেয়ে চেয়ে দেখতেছে। একটা পরিবারে সবার সাথে সবার কি মিল, অথচ তারা 2 জন মিলে এক পরিবারের, তবুও কারোর সাথে কারো মিল নেই। ভাবতেই চোখে নোনা পানি এসে ভর করে। ডান হাত দিয়ে পানি মুছে নেই, যেন কেউ বুঝতে না পারে। শোন নিধি, রাসেলের যখন 5 বছর বয়স, তখন আমি আর তোর বড় আব্বু সিরাজগঞ্জ জেলাতে একটা কাজে গিয়েছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না সেখানেই আমার কলিজাকে হারিয়ে ফেলবো। কিভাবে হারিয়ে গেছিল সেটাই বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করছে। আমি বলতেছি শোন, আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটার করার জন্য গেছি। ঘুরে ঘুরে দেখছিলাম কি নিব। এর মাঝেই তোর বড় আম্মু কখন যে রাসেলকে কোল থেকে মাটিতে নামাইয়া দিছে সেটা আমাদের খেয়াল নেই। কিছু সময় পরে দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যতবার খোঁজার চেষ্টা করেছি শুধু বারবার নাকামিয়াব হয়েছি। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেদিন যদি আমি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম, তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। একদমই খাঁটি কথা বলেছ, তাই তো তৈরি হয়েছ খাঁটি রাখাল।
আম্মু তুমি ওকে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। এই আমি মনে হয় তোকে ছেড়ে কথা বলবো। শোন, আমার সাথে লাগিস না, একদম ইঞ্জেকশন দিয়ে দিব। এই তোদের টমজেরি ঝগড়া কি একটু থামাবি? একটু সময় পেলেই মনে হয় ঝগড়া করতে পিছু পাহস না। আরও অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা ছেলে বসেই গল্প করতেছে, মনের গহীনে জমে থাকা সকল কষ্ট নিয়ে। মা আজকে অনেক সময় হলো এসেছি, এখন যাই কি বলো, না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দেব না, বুঝেছিস? না না বোঝার ভান করতেছিস। মা তুমি কিন্তু আমার সবকিছুই জানো, কোনো কিছু অজানা নয়, তবুও তুমি এই কথা বলতেছো। যেতে যেতে পারি, তবে একটা শর্ত, যদি মানতে পারিস। শর্ত আবার কিসের এর মাঝে? মা তুমি কিন্তু আমাকে আটকে রাখার চেষ্টা করতেছো। আমি তো তোকে যেতেই দিব না, আমার বুকেই তোকে আগলে রাখবো, আর হারাতে দিব না। মা তুমি কিন্তু জানোই তোমার বৌমা কত রাগী, আমি দেরি করে গেলে না জানি কি করে বসে। ওই গাধা, সেই কথায় তো তোকে বলেছিলাম জেরিন তোকে দেখতে পারে না। আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি, তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার এটা ভাবছেন যে এ আবার কেমন মা, ছেলেকে এইসব বুদ্ধি দেয়? আসলে রাসেলের আর রহিমা চৌধুরী একদম বন্ধুর মতো, তাই সব কথাই শেয়ার করে। মা তুমি যেটা বলতেছো সেটা করে কি লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবে মানতেই পারে না। জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা এখন তাহলে জাগা, আমার বৌমাটা একা একা কষ্ট পাবে। রাসেল তারপর সেখান থেকে অনেকটা সময় হাঁটার পরে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো অফিসে আছে। এইটা ভেবে রাসেল রান্না করে বসে থাকে, কিন্তু জেরিনের আসার কোনো নামগন্ধই নেই। এইদিকে রাত হয়ে যায়, রাসেল আর কিছু ভাবতে পারছে না, তাই উপর মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেয়। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি জেরিন ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে? তোমার আবেগে একটু বাড়লো না? আর তোমাকে এইসব করতে দিব না। এইসব ভাবতে ভাবতে রাসেল সেই নাইট ক্লাবে চলে আসে, কিন্তু এখানে কোথাও জেরিনকে দেখতে পায় না। কিন্তু কারোর কথা শুনে বুঝতে পারে জেরিন কোথায় আছে। আপনাদের তো আবার কি এমন কথা শুনলো যেটা জানার আগ্রহ হচ্ছে, তাই না? তাহলে চলো শুনে আসি। আমি আবার আপনাদের কষ্ট একদম দিতে পছন্দ করি না। জানিস নীলা, আমাদের শুভ আছে না, ও তো পুলিশ অফিসার জেরিনকে ভুলিয়ে ভালিয়ে পটিয়েছে। আজ তাকে ভোগ করার জন্যই এই পার্টির ব্যবস্থা করেছে। মদ খেয়ে আমাদের পুলিশ ম্যাডাম তো পুরাই মাতাল হয়ে গেছে, আর শুভ ওই রুমে নিয়ে গেল। বেচারি পুলিশ তো শেষ। রাসেল আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে আসে। এসেই দেখতে পায় দরজা বন্ধ, আর জেরিন শুধু বলতেছে, আমাকে বাসায় যেতে দে। এসব কি তুই কি করতেছিস? বেবি দিব তো বাসায় যেতে, আগে তোমার ওই রূপের শুধু আমাকে প্রাণ করতে দাও, তাহলে তো হলো। দেখ আমার সাথে কিন্তু অসভ্যতামি করবি না, আমাকে যেতে দে বলছি। উপরে কথাগুলো বলতে বলতেই জেরিন অজ্ঞান হয়ে যায়। যাক শালা, এই তো অজ্ঞান হয়ে গেল, তাতে কি, আমি তো আমার কাজ করবই। এটাই সুযোগ, না হলে পরে আবার সুযোগ পাবো না। শালা আমার বউ, আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না। আর শালা হারামির বাচ্চা, তুই চেখে দেখতে চাস, তোকে দেখাচ্ছি। বলেই সিআইডি অফিসার দয়ার মতো দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পারে জেরিন বিছানায়, আর শুভ ওর শার্ট খুলতেছে। ব্রো, এভাবে একাই যদি ওকে তুমি ভোগ করো তাহলে আমাদের কি হবে? আমাদের কি একটু ইচ্ছা হয় না এদের টেস্ট করতে? আচ্ছা ভাই, তুই যখন এসে গেছিস, এনে তুই আগে টেস্ট কর। আর এমনিতে এত মাতাল করেছি, সে মজা হবে। বস, মাগে একদম জাক্কাস মাল, খেলে শুধু খেতে মন চাইবে। বলেই উড়াধুরা মায়ের শুরু করে দেয়, মারতে মারতে অজ্ঞান হওয়ার মতো অবস্থা করে ফেলে। ভাই আমাকে ছেড়ে দে, আমি জীবনে কোনো মেয়ের দিকে কু নজরে তাকাবো না, প্লিজ মাফ করে দে ভাই। রাসেল চিন্তা করে দেখলো এই শব্দ জেরিন কিছুতেই বিশ্বাস করবে না, বরং ওকেই দোষারোপ করবে। তাই ভাবে সুবোর থেকে জনবানবন্দি নিয়ে ভিডিও করে রাখবে, সেইটাই করে পুলিশকে ফোন করে সেই সবগুলো ধরিয়ে দেবে। রাসেল জেরিনকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। জেরিনের একটু একটু হুঁশ ফিরেছে। আমাকে কোলে নিছো কেন? আমার না শীত করতেছে, জড়িয়ে ধরো। বোকা তুমি, কিচ্ছু বোঝো না।
যদি জ্ঞান ফিরে জানতে পারো তুমি আমার কোলে, তাহলে আমার কি অবস্থা হবে সেটাই ভেবে পাচ্ছি না। তাহলে জড়িয়ে কিভাবে ধরবো? এইসব ভাবতে ভাবতেই গাড়ি করে বাসায় নিয়ে আসে। পুরো রাস্তায় জেরিন রাসেলকে নেশার ঘরে আবোল তাবোল বলে একদম জ্বালিয়ে মারছে। রাসেল রুমে এনে জেরিনকে ওর বিছানায় শুইয়ে দেয়। উঠতে নিচ্ছে কিন্তু উঠতে পারছে না। জেরিন ওকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। কই যাও আমাকে একা রেখে? আমার না খুব ভয় করতেছে আর শীত করতেছে, আমাকে জড়িয়ে ধরো না। মাতাল অবস্থায় এইসব আবোল তাবোল বলছে। এইদিকে তো রাসেলের অবস্থা খারাপ। এইরকম অবস্থায় কোনো পুরুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, হোক না সে মহাপুরুষ। এদের মাঝেও সেটাই হয়ে গেল। সকালে জেরিন আগে রাসেলের ঘুম ভাঙে আর রাসেল উঠে পড়ে। রাতের কথা ভেবেই হাসি পাচ্ছে। সেই জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এইদিকে জেরিনের ঘুম ভেঙে যায়। নিজের দিকে তাকিয়েই অবাক, কেননা শরীরে তখন কোনো পোশাক ছিল না। একটু একটু করে রাতের কথা মনে পড়তে থাকে আর জেরিন চিৎকার করে ওঠে। জেরিন এত জোরে চিৎকার করেছে যে রাসেল শব্দ শুনে দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? মনে হয় তোমার চিৎকার শুনে শহরের প্রায় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জেরিন কিছু বলছে না, রাগে ফুলতেছে আর চোখের পানি মুছতেছে। কি হলো? কিছু না বলে আমি বুঝতে পারবো কেমনে যে তোমার কি হয়েছে? জেরিন আর চুপ না থেকে